স্কুলের একদল স্টুডেন্ট কয়েকদিনের জন্য একটা স্কুল ট্রিপে যায়। সেখানে গিয়ে তারা কৌতূহলবশত একটা গেমে পার্টিসিপেট করে। গেমটা সাধারণ, তারা প্রায় সময়ই এই ধরনের গেম খেলে, কিন্তু তারা জানতো না এই গেমটা বাস্তব হয়ে উঠবে। গেমের চক্করের প্রতিটা ভুল পদক্ষেপেই কেউ না কেউ মরতে শুরু করে। সামান্য বিনোদনের খোঁজে এসে তারা ফেসে যায় মরণ গেমের ফাঁদে। তারা কি শেষ পর্যন্ত এই মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে? জানতে হলে আসুন শুনে আসি কোরিয়ান ড্রামা নাইট হ্যাজ কাম এর এক্সপ্লেনেশন। যারা আমাদের এক্সপ্লেন করা স্কুইড গেম, অ্যালিস ইন বর্ডারল্যান্ড, অ্যানিমেল ওয়ার্ল্ডের এক্সপ্লেনেশন পছন্দ করেছিলেন, আশা করি এই ড্রামাটিও আপনাদের ভালো লাগবে। তো আসুন শুরু করা যাক। গভীর রাত, রুমের ভেতরে গাঢ় অন্ধকার। হাই স্কুল পড়ুয়া ইয়নসু হোস্টেল রুমে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকালে তার ঘুম ভেঙে যায়। চমকে উঠে সে খেয়াল করে মোবাইলটা ব্লিঙ্ক করছে। সে কাছে গিয়ে দেখে মোবাইলে একটা লেখার ডিসপ্লে হচ্ছে, নাইট হ্যাজ কাম। লেখার ফন্ট দেখে তার মনে হচ্ছিল এই যেন মৃত্যুর সংকেত। এ সময় সে খেয়াল করে ওপরের বেড থেকে রক্তের ফোঁটা চুইয়ে চুইয়ে পড়ছে। সে উঁচু হয়ে দেখে কেউ একজন বেডের ওপরে মরে পড়ে আছে। এটা দেখে ইয়নসু ভয়ে বাইরে দৌড় দেয়। তবে বাইরে বেরিয়ে দেখে তার সামনে একটা বিশাল সুইমিং পুল। সুইমিং পুলের অন্য পাশ থেকে ভয়ঙ্কর কেউ একজন বেরিয়ে আসছে। হঠাৎ সেই ভয়ঙ্কর অবয়বটা পানিতে ঝাঁপ দেয় এবং তার দিকে এগিয়ে আসতে থাকে। ইয়নসু আবারও আতঙ্কে ভেতরের দিকে দৌড় দেয় এবং দেখে তার ক্লাসমেটরা সবাই জম্বি হয়ে গেছে। সবাই তাকে খুবলে খেতে এগিয়ে আসছে। তখনই ভয়ে বুক ধড়ফড় করে ইয়নসু জেগে ওঠে। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ইয়নসু ক্লাসমেটদের সাথে স্কুল থেকে আউটিংয়ের জন্য যাচ্ছিল। সে এখন একটা বাসে আছে। ক্লাসমেটরা হই হুল্লোড়ে ব্যস্ত ছিল। তবে ইয়নসু এতক্ষণ একটা মার্ডার মিস্ট্রি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। ইয়নসু ধারণা করে এই জন্য হয়তো সে দুঃস্বপ্নটা দেখেছে। সে একবার পেছনে ফিরে দেখে বাসে পেছনের দিকে যারা বসেছিল তারা মাফিয়া গেম খেলছিল এবং খুব হইহুল্লা করছিল। তাদের চেঁচামেচির জন্য অনেকেই বিরক্ত হচ্ছিল, তাই তারা খেলা থামিয়ে দেয়। এরপরে ইয়নসু তার ক্লাসমেট জুনহির দিকে তাকায়। জুনহি ঘুমাচ্ছিল। জুনহির পেছনের সিটে তাদের আরেক বান্ধবী সোমি বসেছিল। সেও জুনহিকে পছন্দ করে। সে ঘুমন্ত জুনহির সাথে একটা সেলফি তুলে নেয়। এটা নিয়ে আবার কয়েকজন হাসি তামাশা করে। ইয়নসু এগুলো চুপচাপ দেখছিল। ইয়নসুর পাশে তার বেস্ট ফ্রেন্ড জাংউন বসেছিল। সে সবসময় প্রোগ্রামিং, কোডিং এসব নিয়েই ব্যস্ত থাকত। সে কোনো একটা গেম বানানোর চেষ্টা করছে। ইভেন এই সময়েও সে ল্যাপটপ নিয়েই ব্যস্ত ছিল। তো জাংউন ইয়নসুকে জিজ্ঞেস করে, জুনহিকে এত পছন্দ করিস, তো ওর পাশে বসিস না কেন? তাহলে তার কষ্ট করে পেছন ঘুরে তাকানো লাগে না। জাংউনের কথায় ইয়নসু একটু লজ্জা পেয়ে যায় এবং মাথা ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। যাই হোক, তাদের যাবার রাস্তায় পথের পাশের জঙ্গলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, অথচ তারা কেউ সেটা খেয়ালই করে না। দীর্ঘ জার্নির পরে তারা রিট্রিট সেন্টারে পৌঁছে। এখানেই তারা 2-3 দিন থাকবে। নর্মালি যখন স্টুডেন্টদের পড়াশোনার প্রেশার বেড়ে যায় তখন তাদের মানসিক প্রেশার কমানোর জন্য রিট্রিট সেন্টারে আনা হয়। এখানে তারা বিভিন্ন গেম, আনন্দ বিনোদনের মাধ্যমে নিজেদের মেন্টালি রিফ্রেশমেন্ট করে। তো বাস থেকে নামার পরে তাদের সঙ্গে আসা টিচার খেয়াল করে শুধু এই একটা ক্লাসের বাসই এখানে এসে পৌঁছেছে, বাকি ক্লাসের বাস একটাও আসেনি। তাই টিচার অন্য টিচারদের ফোন করে আপডেট জানার চেষ্টা করছিল। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে সে ফোনের ওপাশের কথা প্রায় কিছুই বুঝতে পারছিল না। এদিকে ইয়নসু বাস থেকে নামার পরে তার মনে হচ্ছিল এখানে সে আগেও এসেছে, জায়গাটা তার চেনা চেনা লাগছিল। সে এই ব্যাপারটা জাংউনের সাথে শেয়ার করে। তবে জাংউন জানায় প্রায় সব রিট্রিট সেন্টার একই রকম দেখতে, এই জন্যই হয়তো ইয়নসুর জায়গাটা চেনা চেনা লাগছে। তো ইয়নসু আর এই ব্যাপারে তেমন না ঘাটিয়ে ভেতরে চলে যায়। স্টুডেন্টরা ভেতরে ঢোকার পথে স্ট্যাচুর নিচে একটা বারকোড দেখতে পায়। এখানে এই বারকোড স্ক্যান করতে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। বারকোড স্ক্যান করলে রিট্রিট সেন্টারে অ্যাপ ইনস্টল হয়ে যাবে। সবাই নিজেদের মোবাইলে অ্যাপটা ইনস্টল করে নেয়। তবে ইয়নসু অ্যাপ ইনস্টল না করে কয়েকটা ম্যাগাজিন বেছে নেয়। এরপরে সবাই ভেতরে গিয়ে নিজেদের মতো ব্যস্ত হয়ে যায়। কেউ কেউ নাচ গান, কেউ কেউ আড্ডা মজামস্তিতে এনজয় করতে শুরু করে। তবে তারা একটু বিরক্ত হচ্ছিল, কারণ মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিল না এবং ওয়াইফাই সিগন্যালেও কাজ করছিল না। তো মজামস্তি শেষ করে যে যার মতো রুমে চলে যায়। রাতে জাংউন ইয়নসুর ব্যাগের ভেতরে লুকিয়ে একটা গিফট বক্স রাখে, কারণ আগামীকাল তার জন্মদিন। এরপরে তারা গল্প করছিল, তখন তাদের ফোনে নোটিফিকেশন আসে। ইয়নসু অবাক হয়ে খেয়াল করে সে তো মোবাইলে রিট্রিট সেন্টারের অ্যাপটা ইনস্টল করেনি, তবুও অটোমেটিক তার ফোনে
অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তাদের ফোনের নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয় শীঘ্রই মাফিয়া গেম শুরু হতে যাচ্ছে, তাই সবাই যেন নিজেদের আইডেন্টিটি চেক করে নেয়। ফোন মুখের সামনে আনতেই তাদের অটোমেটিক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় এবং একটা গেমের মেনু চলে আসে। পাশাপাশি ইউনসুকে জানানো হয় তার আইডেন্টিটি হলো সিটিজেন। মাফিয়া গেমের রুলস থেকে জানা যায় এখানে আসা প্রত্যেকটা স্টুডেন্টই গেমে পার্টিসিপেন্ট হয়ে গেছে। তাদের এক একজনের এক এক রকম আইডেন্টিটি। এই গেমের মোট 4 ধরনের আইডেন্টিটি আছে: সিটিজেন, ডাক্তার, পুলিশ অফিসার এবং মাফিয়া। র্যান্ডমলি এক একজনকে এক একটা আইডেন্টিটি দেওয়া হয়, তবে তাদের মধ্যে কে ডাক্তার, কে সিটিজেন, কে পুলিশ বা কে মাফিয়া এটা সিক্রেট রাখা হবে, অন্যদের সেটা জানতে দেওয়া হবে না। তো এই গেমের দুটো টিম আছে, একদিকে সিটিজেন, ডাক্তার এবং পুলিশ অফিসার মিলে একটা টিম হয়ে খেলবে, অন্যদিকে মাফিয়ারা একটা টিম হয়ে খেলবে। এখন গেমটা হলো সিটিজেনদের মাফিয়াকে খুঁজে বের করতে হবে এবং তাদের ভোট দিতে হবে। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পাবে সে এলিমিনেটেড হয়ে যাবে, অর্থাৎ সে মারা যাবে। সব সিটিজেনেরা মাফিয়াদের খুঁজতে প্রতিদিন সকাল 6টা থেকে মাঝরাত পর্যন্ত সময় পাবে। এরপরে রাতে অ্যানাউন্সমেন্ট করা হবে কে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। এমনকি সবচেয়ে বেশি ভোট পাওয়া ব্যক্তি যদি মাফিয়া না হয় তবুও সে মারা যাবে। তারপর রাত হলে সব সিটিজেন ঘুমিয়ে যাবে, শুধুমাত্র মাফিয়ারা জেগে থাকবে। তখন তাদের হাতে সুযোগ থাকবে একজন সিটিজেনকে মেরে ফেলার। আর এই গেমের ইন্টারেস্টিং পার্ট হলো এটাই, মাফিয়া এবং সিটিজেন এই দুই টিমের প্লেয়ার মরতে মরতে লাস্টে যে টিমের প্লেয়ারেরা বেঁচে থাকবে তারা গেমটা জিতে যাবে, সেই সাথে গেমটাও শেষ হয়ে যাবে। এখানে আরো কিছু ব্যাপার ক্লিয়ার করে দেই। সিটিজেনেরা যদি মাফিয়া সন্দেহ করে নিজেদের কোনো প্লেয়ারকে বেশি ভোট দিয়ে ফেলে তাহলে তাদের টিমের প্লেয়ারই কমে যাবে, অর্থাৎ এতে তাদের নিজেদেরই ক্ষতি হবে। যেহেতু তাদের সহজে বোঝার উপায় নেই তাদের ভেতরে কারা কারা মাফিয়া। আবার রাতে যেহেতু সিটিজেনেরা ঘুমিয়ে থাকবে তাই মাফিয়ারা ইজিলি একজনকে খুন করতে পারবে। সুতরাং এই হিসেবে তো মাফিয়াদের জন্য গেমটা ইজি, তাই না? তো গেমটাকে ফেয়ার করার জন্য সিটিজেনদের ভেতরে ডাক্তার এবং পুলিশকে রাখা হয়েছে। ডাক্তারের স্পেশাল অ্যাবিলিটি হলো সে যে কোনো একজন পার্টিসিপেন্টকে মৃত্যু হওয়া থেকে বাঁচাতে পারবে। আর পুলিশ অফিসারের অ্যাবিলিটি হলো সে প্রতি রাতে একজনকে চেক করে দেখতে পারবে সে মাফিয়া কিনা। তো রুলসগুলো দেখার পরে সবাই খুব উৎসুক হয়ে ওঠে। তারা ভেবেছিল এটা এই রিট্রিট সেন্টারের স্পেশাল কোনো গেম, তাই তারা মজার ছলে তাদের একজন বন্ধু হেউলকে ভোট দিতে শুরু করে। তবে সবাই গেমটা নিয়ে উৎসুক হলেও ইয়ংসু এবং জাংউন বেশ চিন্তিত হয়েছিল। তারা গেমটাতে রেজিস্ট্রেশন করেনি, তবুও তারা কিভাবে পার্টিসিপেন্ট হয়ে গেল? তাছাড়া তাদের ফোনে ইন্টারনেট কানেকশনও ছিল না, তাহলে গেমটা কিভাবে কাজ করছে এসব নিয়ে তাদের কনফিউশন হচ্ছিল। তাই তারা এখানকার স্টাফদের সাথে কথা বলতে রিসিপশনে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে স্টাফেরা কেউ নেই। আবার তাদের টিচার অনেকক্ষণ আগে বাকি ক্লাসের গাড়িগুলো রিসিভ করতে গিয়েছিল, সেও এখনো ফেরেনি। ইউনসুর টেবিলে একটা কফির কাপ দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে দেখে কফিটা অল্প কিছুক্ষণ আগে বানানো হয়েছিল। এ সময় সেখানে জুনহি আসলে ইউনসু তাকে জিজ্ঞেস করে সে এখানে কাউকে দেখেছে কিনা। জুনহি জানায় সে কাউকে দেখেনি। এই সময় টেবিলের উপরে টেলিফোনটা বেজে উঠলে ইউনসু দ্রুত কলটা রিসিভ করে, কিন্তু একটা শো শো আওয়াজ হয়ে লাইনটা কেটে যায়। সে আবারও ইমার্জেন্সি হটলাইনে ফোন দেবার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এই সময় ইউনসুর ফোনে বান্ধবীদের মেসেজ আসে এবং তাকে সুইমিং পুলের কাছে ডাকে, তাই তারা নিচতলায় নেমে আসছিল। তখন তাদের সাথে ক্লাসমেট জুনের দেখা হয়। দেখে বোঝাই যাচ্ছিল জুনকে কেউ পিটিয়েছে। নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে সে তুলো গুজে রেখেছে। জুনহি যেহেতু ক্লাস ক্যাপ্টেন ছিল তাই সে ব্যাপারটা সেটেল করতে বাস্কেটবল ফিল্ডে গিয়ে দেখে 3 জন বদমাস তাদের আরেক ক্লাসমেট দাবেয়মকে বুলি করছে। এরাই জুওনকে মেরেছিল। এরা 3 জন হলো কিয়ংজুন, সেয়ংবিং এবং জিনহা। বলা চলে ক্লাসের ভেতরে এরাই সবচেয়ে বজ্জাত স্টুডেন্ট। এখানে জোন এবং দাবেয়মের কিন্তু কোনো দোষ ছিল না। এরা জুওনের কাছ থেকে টাকা ধার করেছিল। জুওন নিজের সেমিস্টার ফিস দেবার জন্য টাকাটা ব্যাক চাইছিল, এই জন্যই ওরা জুওনকে মারধর করেছে। আর টাকা চাওয়ার সময়ে জুওনের সাথে দাবেয়মও ছিল, তাই তাকে ওরা বুলি করছে। তো জুনহি এগিয়ে ওদের থামানোর চেষ্টা করলে তাদের মধ্যেও ঝামেলা শুরু হয়ে যায়। তবে এ সময় হিয়নহো তার বন্ধুদের নিয়ে এখানে আসে। এরা সিনিয়র এবং ক্লাসের ভেতরে সবচেয়ে শক্তপোক্ত ছিল, তাই হিয়নহো এবং তার গ্রুপের সাথে কেউই ঝামেলায় জড়াতে চাইতো না। তাই কিয়ংজুন বুলি থামিয়ে তার বন্ধুদের নিয়ে চলে যায়। এদিকে ইয়নসু সুইমিং পুলের সামনে এসে দেখে জায়গাটা অন্ধকার। সুইমিং পুলটাও বিশাল এবং ঝকঝকে। দেখে মনে হচ্ছিল এটা পুরোটাই একটা ফ্লোর।
সে সুইমিং পুলের অপর পাশে একটা আলো দেখে চমকে ওঠে। এখানকার দৃশ্যটা তার স্বপ্নের দৃশ্যের মতোই লাগছিল। হঠাৎ তখন হইহুল্লো করে আশেপাশে থেকে বন্ধুরা বেরিয়ে আসে। ইয়নসুর জন্মদিনে তারা সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছিল সোমি। সোমি ইয়নসুকে বেশ হিংসা করত, এই জন্য মজার ছল দেখিয়ে সে ইয়নসুকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নর্মালি ইয়নসু সাঁতার জানতো, তাই সে উঠে আসার চেষ্টা করে, কিন্তু হঠাৎ কিছু একটা তার পা টেনে ধরে পানির নিচে নামিয়ে নেয়। এই জিনিসটা হুবহু তার স্বপ্নে দেখা অদ্ভুত অবয়বটার মতো। ইয়নসু সেটার সাথে ফাইট করতে না পেরে পানির নিচে তলিয়ে যায়। তবে ভাগ্যক্রমে জুনহি এসে পানিতে ঝাঁপ দিয়ে ইয়নসুকে তুলে নিয়ে আসে। যদিও জুনহি পানির নিচে কিছুই দেখতে পায় না। তো বেশ কিছুক্ষণ পরে ইয়নসুর জ্ঞান ফেরে। জুনহি তাকে নিয়ে বেশ চিন্তিত ছিল। ইয়নসু খেয়াল করে জুনহির হাত কাঁপছে, মানে তার প্যানিক হচ্ছে। আসলে জুনহি অনেকদিন আগেই সুইমিং ছেড়ে দিয়েছে। সে সুইমিং পুলে নামতো না, কারণ অনেকদিন আগে তার সামনেই তার একজন বন্ধু পানিতে ডুবে মারা গিয়েছিল। সেই প্যানিক সে কাটিয়ে উঠতে পারেনি। তবে ইয়নসুকে বাঁচাতে সে আজ বাধ্য হয়ে সুইমিং পুলে নেমেছিল। তো যাই হোক, তারা কথা বলছিল, তখন সোমি সহ কয়েকজন রুমে আসে। সোমি তার কাণ্ডের জন্য ইয়নসুর কাছে ক্ষমা চায়। ইয়নসু তাকে ক্ষমা করে দেয়। এরপরে তারা বাইরে আসে। সেখানে ক্লাসের সবাই ছিল। তারা একে অপরকে শুভরাত্রি জানিয়ে নিজেদের রুমে যাচ্ছিল। তখন সাইরেন শোনা যায় এবং স্পিকারে অ্যানাউন্সমেন্ট হয় ভোট শেষ হতে আর 1 মিনিট বাকি আছে। তাই যারা এখনো ভোট দেয়নি তারা যেন দ্রুত ভোট দেয়। 1 মিনিট পার হতেই গেমের ফলাফল অ্যানাউন্সমেন্ট করা হয়। সবচেয়ে বেশি ভোট পেয়েছে হেইউল, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঘোষণা শুনে সবাই খুব মজা পাচ্ছিল এবং হেইউলের সাথে ঠাট্টা ফাজলামি করছিল। কিন্তু হঠাৎ হেইউলের শরীর খারাপ হয়ে যায়। সে অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে তারা ভেবেছিল সে ড্রামা করছে, কিন্তু হঠাৎ তার চোখগুলো জম্বিদের মতো সাদা হয়ে যায়। এছাড়া হেইউল এমন একটা সূক্ষ্ম আওয়াজ শুনতে পাচ্ছিল যেটা আর কেউ শুনতে পাচ্ছিল না। তার এই আওয়াজে তার মাথায় চিনচিন করতে শুরু করে। তাই সে আর সহ্য করতে না পেরে নিজেই মেঝেতে নিজের মাথা আঘাত করতে থাকে। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সে উঠে দাঁড়িয়ে এপাশ ওপাশের দেয়ালে নিজেকে ধাক্কা মেরে আহত করে। এরপর সে দৌড়ে জানালা ভেঙে লাফ দিয়ে আত্মহত্যা করে। মুহূর্তের ভেতরে এসব দেখে সবাই ঘাবড়ে যায়। হেইউলের মৃত্যুর পরে স্পিকারে ঘোষণা দেওয়া হয় হেইউল একজন সিটিজেন ছিল, অর্থাৎ ভুলভাল ভোটের কারণে সিটিজেনদের একজন প্লেয়ার কমে গেল। ঘোষণা শেষ হতেই একটা মিউজিক বাজে এবং সবাই সেন্সলেস হয়ে যায় বা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবার মিউজিক বাজার সাথে সাথে সবাই জেগে ওঠে। গত রাতের ট্রমা তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি। ইয়নসু ছুটে জানালার কাছে যায় এবং দেখে হেইউলের লাশ এখনও নিচে পড়ে আছে। এ সময় সাইরেন বাজে এবং জানানো হয় গত রাতে পুলিশ অফিসার নিজের স্কিল ইউজ করেছে। এছাড়া নিয়ম অনুযায়ী মাফিয়া একজনকে মেরে ফেলেছে। তবে মাফিয়ার তো শুধু সিটিজেনকে মারার কথা, কিন্তু গত রাতে মাফিয়া যাকে মেরে ফেলেছে সেই জুয়ন নিজেও একজন মাফিয়া ছিল। তারা জুয়নের লাশ খুঁজতে খুঁজতে ওয়াশরুমে গিয়ে দেখে তার লাশটা নৃশংসভাবে পড়ে আছে। ইয়নসু রক্ত টাচ করে বলে রক্ত এখনো জমাট বাঁধেনি, তার মানে জুয়নকে অল্প কিছু সময় আগে মারা হয়েছে। মাফিয়া গেমের এই ভয়াবহতা দেখে তারা সবাই ঘাবড়ে যায়। এই জন্য সবাই একে অপরকে অ্যালার্ট করে দিয়ে বলে তারা এখনই এখান থেকে পালিয়ে যাবে। এই জন্য সবাই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই মাইকে ঘোষণা করা হয় কেউ গেম প্লেস ছেড়ে বের হতে পারবে না। তারা খেয়াল করে চারিদিকে বিভিন্ন ডিজাইনের রেখা টানা আছে। তারা বুঝতে পারে এই লাইনের বাইরে যেতে নিষেধ করা হচ্ছে, তাই তারা থেমে যায়। তবে দুজন আতঙ্কে দৌড়ে রেখা পার হয়ে বাইরে চলে যায়। ফলে রুলস ভঙ্গ করায় ওদের সাথেও সেম পরিণতি ঘটে। গতরাতে হেইউলের সাথে যেমনটা ঘটেছিল, এদেরও চোখ সাদা হয়ে যায় এবং তারা একে অপরের মাথার সাথে ধাক্কা খেয়ে খেয়ে নৃশংসভাবে মারা যায়। প্রথমজন মারা যাবার পরে দ্বিতীয়জন তখনও বেঁচে ছিল। তখন সে একটা পাথর তুলে নিয়ে নিজের মাথায় আঘাত করতে করতে মারা যায়। এই দৃশ্য দেখে বাকি সবাই শিওর হয়ে যায় এই মাফিয়া গেমটা খেলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এ সময় মাইকে ঘোষণা করা হয় এখন যে দুজন মরল তারাও সিটিজেন ছিল, অর্থাৎ সিটিজেন টিমের আরও দুজন মেম্বার কমে গেল। যাই হোক, প্লেয়ারেরা ভয়ে বিল্ডিং এর ভেতরে চলে আসে। তারা বুঝতে পারছিল না কিভাবে এই নৃশংস গেম থেকে রক্ষা পাবে। ইয়নসুর মনে হয় ছাদে গেলে হয়তো ফোনে নেটওয়ার্ক পাওয়া যেতে পারে। এই জন্য সে ছাদে চলে যায়। তার পেছনে জানং এবং জুনহিও ছাদে আসে। তবে ছাদেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না।
তবে ইয়নসো একটা গুরুত্বপূর্ণ জিনিস নোটিশ করে, ছাদের ওপর থেকে বর্ডার টানা সব দাগগুলো দেখা যাচ্ছিল। ইয়নসো ধারণা করে এখানে সব দাগ বর্ডারের লাইন না, বরং এখানে অনেক ফেক দাগও টানা আছে। তারা যদি বর্ডারের লাইনটা এড়িয়ে জঙ্গলের দিকে যেতে পারে তাহলে হয়তো সামনে কোনো মানব বসতি পেতেও পারে। এই জন্য একটা চান্স নিতে জুনহি কয়েকজনকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা বর্ডার লাইনগুলো এড়িয়ে খুব সাবধানে জঙ্গলের দিকে যেতে থাকে। রাস্তায় বিভিন্ন জায়গায় দিক নির্দেশনাও দেওয়া ছিল, তারা সেটা ফলো করে এগোতে থাকে। এদিকে ইয়নসু ওদের বিদায় জানিয়ে বিল্ডিংয়ে ফিরছিল, তখন তার ফিল হয় কেউ তার নাম ধরে ডাক দিল, তবে সে কাউকেই দেখতে পায় না। আবার তার পাশে জাঙ্গন ছিল, সেও কিছুই শুনতে পায়নি। তাই সে মনের ভুল ভেবে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে ইয়নসু গত রাতের খুন হওয়া জুয়নের লাশটা পর্যবেক্ষণ করছিল, যাতে কোনো ক্লু পেলে হত্যাকারী মাফিয়াকে ধরা যায়। ইয়নসু লাশের কাছাকাছি মোবাইল খুঁজে পায় এবং রক্তমাখা সিলিন্ডার পায়। এতে সে ধারণা করে জুয়নকে এটা দিয়ে আঘাত করে মারা হয়েছে। এছাড়া জুয়নের কপালে আঘাতের দাগ ছিল, তাই বোঝা যায় তাকে সামনে থেকে আঘাত করা হয়েছে। কিন্তু জুয়নের শরীরে আর কোনো আঘাতের চিহ্ন ছিল না, তাই বোঝা যাচ্ছে খুনের সময়ে সে খুনিকে ডিফেন্ড করার সুযোগ পায়নি। এছাড়া আরেকটা জিনিস তারা বুঝতে পারছিল না, জুয়ন তো মাফিয়া ছিল, আর রাতের বেলায় শুধুমাত্র মাফিয়ারাই জেগে থাকে। তাহলে একজন মাফিয়া হয়ে আরেকজন মাফিয়াকে কেন খুন করলো? তো যাই হোক, যেহেতু বর্ডার লাইনের ভেতরে দুজনের লাশ আছে, তাই সেগুলো তো আর ফেলে রাখা যায় না। তাই হেইউল এবং জুয়নের লাশ তারা স্টোরেজ রুমে নিয়ে যায়। এই রুমটা তেমন ঠান্ডা ছিল না। এ সময় তারা রুমের টেম্পারেচার মিটার দেখতে পায়, তাই রুম ঠান্ডা করতে টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস করা হয়। এ সময় তারা আরেকটা জিনিস খেয়াল করে, তারা গতকাল থেকে ফোনে চার্জ দেয়নি, তবুও ফোনের চার্জ 56% হয়েছিল। আর সবার ফোনেই কিন্তু 56% চার্জই দেখাচ্ছিল। তার মানে গেম অথরিটি তাদের ফোনেরও কন্ট্রোল নিয়ে নিয়েছিল। তারা মৃত দুজনের ফোনগুলো অন করার চেষ্টা করে, তবে সেগুলো অন হচ্ছিল না। অর্থাৎ কেউ মরে গেলে তাদের ফোনটাও হয়তো অকেজো হয়ে যায়। তো লাশ স্টোরেজ রুমে রেখে বেরিয়ে আসার পরে ইয়নসু আবারও শুনতে পায় কেউ তার নাম ধরে ডাক দিচ্ছে, তবে সে এবারও কাউকেই দেখতে পায় না। ইয়নসু এরপরে কন্ট্রোল রুমে যায় এবং কম্পিউটার মনিটরগুলো অন করার চেষ্টা করে, কিন্তু সেগুলো অন হয় না। তবে সে বেরিয়ে যাবার পরেই সেগুলো চালু হয়ে যায় এবং দেখা যায় এই মনিটরগুলো সিসি ক্যামেরার সাথে কানেক্টেড। মনিটরে দেখা যাচ্ছিল পার্টিসিপেন্টরা কে কি করছে। এদিকে জুনহি দল নিয়ে পাহাড়ের ওপরে চলে আসে। সেখান থেকে তারা দূরে মানুষ এবং পাখি উঠতে দেখতে পায়। তারা চিৎকার করে হাত নাড়িয়ে মানুষগুলো দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু মানুষগুলো কিছুই শুনতে পায় না। তখন জুনহি নিজের ক্যামেরা দিয়ে জুম করে দেখে ওই মানুষ এবং পাখিগুলো একদম স্থির হয়ে আছে, সেগুলো নিজেদের পজিশন থেকে একটুও মুভ করছে না। এ সময় আবার আরেকটা অঘটন ঘটে যায়, সেখানেও দুই সাইডে বর্ডার লাইন টানা ছিল, আর তাছাড়া সামনে যাবারও কোনো পথ ছিল না। তাই কিম ডং নামের একটা ছেলে খড়ি দিয়ে দাগটা বোঝার চেষ্টা করে। সে শিওর হতে চাইছিল এটা আসল বর্ডার লাইন কিনা, কিন্তু এই চক্করে সে হঠাৎ পা পিছলে বর্ডার লাইনের বাইরে পড়ে যায়। তখন মাইকে ঘোষণা করা হয় কিম ডং গেমের রুলস ভেঙেছে। তার সাথেও সেম ঘটনা ঘটে। তার হাতের কাছে কিছু ছিল না, তাই সে নিজের চোখগুলো হাত দিয়ে উপড়ে ফেলে এবং পড়ে গিয়ে একটা গাছের ডাল তার বুকে ঢুকে গেলে সে মারা যায়। তার মৃত্যুর পরে ঘোষণা করা হয় কিম ডংও একজন সিটিজেন ছিল। কিম ডং এর এমন মৃত্যুতে বাকিরা শোকাহত হয়ে পড়ে। তো এরপরে তারা হতাশ হয়ে রিট্রিট সেন্টারে ফিরে আসে, কারণ তারা এখান থেকে বের হবার আশা নিয়ে সেখানে গিয়েছিল, কিন্তু ওই পর্যন্ত গিয়ে বর্ডার লাইনে তারা আটকে গেছে। তাই বাধ্য হয়ে ফিরে আসা ছাড়া আর উপায় ছিল না। রাতে জুনহি রিসিপশনে টেলিফোনের আওয়াজ পেয়ে রিসিভ করতে যায়, কিন্তু এবারও টেলিফোন কানেক্ট হয় না। তাই সে রাগ করে সব ভাঙচুর শুরু করে। আওয়াজ পেয়ে ইয়নসু এবং জাঙ্গনও রিসিপশনে আসে। জুনহি জানায় এখানে সবকিছু ফেক, এই টেলিফোনগুলোর তার কেটে দেওয়া হয়েছে, এগুলো কানেক্টেড নেই। এছাড়া তারা সমস্ত ফাইল চেক করে দেখে ফাইলগুলো একদম ফাঁকা, জাস্ট আলমারিতে সাজিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই পুরো রিট্রিট সেন্টারই একটা ফাঁদ। এদিকে কিয়ংজুং রিট্রিট সেন্টারের একটা চাবির গোছা খুঁজে পায়। চাবি দিয়ে সে একটা ক্যাফেও খুঁজে বের করে। এখানে প্রচুর খাবার স্টোরেজ করে রাখা ছিল। কিয়ংজুং তার দুই বন্ধু সেয়ংবিং এবং জিনহাকেও সেখানে নিয়ে যায়। তবে তারা দা বেয়মকে আবারও বুলি করার জন্য সেখানে ধরে নিয়ে যায়। তারা দা বেয়মের ফোন থেকে তার আইডেন্টিটি দেখার চেষ্টা করে, কিন্তু তার সামনে কোনো স্ট্যাটাস শো করে না। তারা দা বেয়মের ফোন থেকে ভোট দেবারও চেষ্টা করে, তবুও ভোট গ্রান্টেড হয় না। লাস্টে তারা জোর করে দা বেয়মকে দিয়েও ভোট দেবার চেষ্টা করে, তবুও এটা কাজ করে না। তারা দা বেয়মকে মারধর করছিল,
তখন সেখানে জুনহি কয়েকজনকে নিয়ে চলে আসে। তাদের সাথে ইউনহো এসেছিল। সে এবার এই 3 জন বদমাশকে সাহায্য করার জন্য বেদম মার দেয়। লাস্টে খেপে গিয়ে কিয়ংজুন একটা কাঁচি দিয়ে ইউনহোকে মারার চেষ্টা করে। তবে এ সময় ইউনসু এসে তাকে আটকায় এবং ঝাড়ি মেরে বলে, তুমি যদি এখনই ঝামেলা না থামাও তাহলে বাকিদের সব সত্যি বলে দেব, সবাই তোমাকে ভোট দেবে। এই কথাটা শুনে কিয়ংজুন শান্ত হয়ে যায়। তো এরপরে হলরুমে এসে সবাই ভোট নিয়ে আলোচনায় বসে। জুনহি বলে, তারা যদি কাউকেই ভোট না দেয় তাহলে তো কেউই ভোট পাবে না, আর ভোট না দিলে কাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটাও নির্বাচন করা যাবে না, ফলে কোনো হতাহতের ঘটনাও ঘটবে না। প্রথমে অনেকে দ্বিমত করলেও শেষ পর্যন্ত সবাই জুনহির লজিক মেনে নেয় এবং নিজেদের ফোন একটা ঝুড়ির ভেতরে রাখে যাতে কেউ চুপি চুপি কাউকে ভোট দিতে না পারে। তো এরপরে তারা রাত 12টার জন্য অপেক্ষা করতে থাকে। রাত 12টা বেজে গেলে দেখা যায় অথরিটি থেকে কোনো রেসপন্স নেই। এতে তারা এক মুহূর্তের জন্য সবাই আনন্দে উল্লাস করে ওঠে। কিন্তু এর পরের মুহূর্তেই ইমার্জেন্সি সাইরেন বেজে ওঠে এবং ঘোষণা করা হয় প্রত্যেক প্লেয়ারকে বাধ্যতামূলক ভোট দেওয়াই লাগবে। ভোট না দিয়ে রুলস ভঙ্গ করায় সবার ওপরে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। সবাই পাগলের মতো আচরণ শুরু করে, অনেকে ধূপধাপ করে মরতেও শুরু করে। তাই বাকিরা দ্রুত হুড়োহুড়ি করে ঝুড়ি থেকে নিজেদের ফোন খুঁজতে শুরু করে যাতে ভোটাভুটি করে নিজেদের প্রাণ বাঁচাতে পারে। জুনহির ভুল লজিকের কারণে এক রাতেই অনেকেই প্রাণ হারায়, আর এদের ভেতরে সবচেয়ে বেশি মেম্বার ছিল সিটিজেনের। এমনকি সবার প্রিয় হিউনহো নিজের ফোন খুঁজে না পাওয়ায় মারা যায়। সে উপরতলা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলে সুইসাইড করে। তার মৃত্যুতে সবাই খুবই শোকাহত হয়ে পড়ে। এরপরে ভোটাভুটি শেষ হলে সাইরেন বাজে এবং সবাই ঘুমিয়ে যায়। সকালে সাইরেনের আওয়াজে ঘুম ভেঙে তারা তাদের আরেক ফ্রেন্ডের লাশ দেখতে পায়। গতরাতে মাফিয়া তাকে মেরে ফেলেছে। এতগুলোর মৃত্যুর জন্য কিয়ংজুন, সোমি সহ কয়েকজন জুনহিকেই দায়ী করছিল। তার ভুল লজিকের জন্যই এতগুলো মানুষ অকারণে মারা গেল। কিন্তু এখন আর কি বা করার, তারা লাশগুলো সব সরিয়ে নেয় এবং স্টোরেজ রুমে রেখে আসে। স্টোরেজ রুমে লাশ রেখে বের হয়ে আসার সময়ে ইউনসু খেয়াল করে একটা কার্টুন পড়ে গেল। সে ব্যাপারটা দেখার জন্য আবারও ভেতরে ঢুকে দেয়ালের কাছে যায় এবং সে দেয়ালে একটা করিডোর দেখতে পায়। হঠাৎ করিডোর থেকে ভূতের মতো কিছু একটা ছুটে এসে ইউনসুর গলা চেপে ধরে। আওয়াজ পেয়ে জুনহি সহ বেশ কয়েকজন ছুটে আসে এবং দেখে সেখানে কেউই নেই। ইউনসু একা একা নিজের গলা ধরে ছটপট করছে। ইউনসুর অ্যাজমার সমস্যাও ছিল, তাই জুনহি ইউনসুর পকেট থেকে ইনহেলার বের করে দ্রুত তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে। তবে ট্রমা কাটিয়ে উঠতে না পেরে ইউনসু সেন্সলেস হয়ে যায়। ইউনসুকে রেস্টে রেখে জুনহি বাকিদের নিয়ে ভোটের ব্যাপারে আলোচনায় বসে। সে আলোচনার মাধ্যমে মাফিয়াকে ধরতে চাইছিল এবং তাকে ভোট দিয়ে এলিমিনেটেড করতে চাইছিল। কিন্তু প্রায় সবাই একে অপরের ওপরে দোষারোপ করতে শুরু করে। সবারই কাউকে না কাউকে মাফিয়া বলে সন্দেহ হচ্ছিল, তাই তারা কোনো সমঝোতায় আসতে পারে না। তবে কিয়ংজুন সবাইকে বিশ্বাস করায় তাদের ভেতরে ওরাম মাফিয়া। কিয়ংজুন তার 2 বন্ধুকে নিয়ে ওরামকে ভোট দিয়ে দেয়। এদের ভোট দেওয়া দেখা দেখে বাকিদের ভেতরেও অনেকেরই মনে হয় হয়তো ওরামই মাফিয়া, এই জন্য অনেকেই ওরামকে ভোট দিয়ে দেয়। এছাড়াও কিয়ংজুন কয়েকজনকে খাবারের লোভ দেখিয়েও ওরামকে ভোট দেওয়ায়। তবে এখনও একটা অংশ জুনহির ওপরে ভরসা রাখছিল, তাই তারা ভোট না দিয়ে তার সাথে আলোচনায় বসেছিল। তখন কিয়ংজুনের কথাটাও ওঠে। অনেকেই সন্দেহ করছিল কিয়ংজুন মাফিয়া। এমনিতে তো সে খুবই বজ্জাত। তাছাড়া গতরাতে ভোট বর্জনের জন্য সবাই মোবাইল জমা দিলেও কিয়ংজুন নিজের মোবাইলটা জমা দেয়নি, বরং সে নিজের মোবাইল লুকিয়ে রেখে মৃত একজনের মোবাইল জমা দিয়েছিল। অর্থাৎ সে চেয়েছিল সে বাদে বাকি সবাই গেমের রুলস ভেঙে মরে যাক। এই জন্য এবার জুনহির পক্ষের সবাই কিয়ংজুনকে ভোট দিতে শুরু করে। এদিকে ইউনসু ততক্ষণে সেন্স ফিরে স্বাভাবিক হয়ে গিয়েছিল। তার কৌতূহল হচ্ছিল ওই করিডোরের ভেতরে কি আছে। এটা দেখার জন্য সে একা করিডোরের ভেতরে ঢুকে যায়। করিডোর দিয়ে এগোনোর সময়ে হঠাৎ সে সিলিং ভেঙে 2nd ফ্লোরের একটা বেসমেন্টে পড়ে যায়। যদিও তার ক্ষতি হয় না, তবে সে গুরুত্বপূর্ণ একটা জিনিস খুঁজে পায়। আসলে এই বেসমেন্টটা হলো একটা সিক্রেট কন্ট্রোল রুম। এখানে অনেকগুলো মনিটর ছিল, আর সবগুলো মনিটর সিসি ক্যামেরার সাথে কানেক্টেড। এখানে পুরো রিট্রিট সেন্টারের ফুটেজ দেখা যাচ্ছিল। এসব দেখে ইউনসু হতবাক হয়ে যায়। এ সময় সে খেয়াল করে কিছু একটা পাশ দিয়ে ছুটে গেল। সে ওটাকে ফলো করতে গিয়ে
একটা গোলকধাঁধা এসে পড়ে। এখানে সবকিছু একই রকম দেখতে ছিল। সে যেদিকে যাচ্ছিল ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিল। তবুও সে একটা রুম খুঁজে সেটাতে ঢুকে পড়ে। সে রুমের ভেতরে সার্চ করে একটা অ্যালবাম পায়। এই অ্যালবামে বিভিন্ন স্কুল থেকে এই রিট্রিট সেন্টারে আসা ছাত্রছাত্রীদের গ্রুপ ফটো ছিল। সেখানে তাদের স্কুলেরও একটা গ্রুপ ফটো ছিল। তবে এই ফটোতে শুধুমাত্র একজন মেয়ে বাদে বাকি সবার ফেস নষ্ট করে দেওয়া হয়েছে, তাই বোঝা যাচ্ছিল না এখানে কাদের ফটো আছে। ইয়নসু ফটোটা ছিঁড়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এদিকে ইয়নসুর লেট দেখে জাংওনও করিডোরের ভেতরে ঢুকে তাকে খুঁজছিল। তবে সে ইয়নসুকে খুঁজে না পেয়ে বেরিয়ে আসে। এর ঠিক পরেই আবার ইয়নসুও ভেতর থেকে বেরিয়ে আসে। ইয়নসু জাংওন এবং নাহিকে ভেতরে গিয়ে কি কি দেখেছে সব জানায়। এছাড়া সে ওদেরকে ফটোটাও দেখায়। ইয়নসু বলে সে এই রিট্রিট সেন্টারে ভৌতিক একজনকে দেখতে পায়। তার ধারণা ওটা কোনো ভূত, আর এই ফটোতে যে মেয়েটার চেহারা নষ্ট করা হয়নি সেই হয়তো ওই ভূতটা। তারা কথা বলছিল। এ সময় সেখানে জুনহি চলে আসে এবং জানায় ওরামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তারা সবাই মিলে ওরামকে খুঁজতে শুরু করে। আসলে ততক্ষণে ওরাম ভোট পেয়েছিল 7টা আর কিয়ংজুন ভোট পেয়েছিল 6টা। তখনও দুজনের ভোট দেওয়া বাকি ছিল। এই দুজনের ভোটের উপরই নির্ভর করছে আজ রাতে কাকে মরতে হবে। কিয়ংজুন তার 2 বন্ধুর সাথে প্ল্যান করে যেভাবেই হোক তাদের ওরামকে মাফিয়া বলে ফাঁসাতে হবে। তাই তারা চৌমিনার মাধ্যমে কৌশলে ওরামকে ডেকে আনে এবং তাকে ধরে নিয়ে টর্চার করতে শুরু করে যাতে সে সবার কাছে স্বীকার করে সেই মাফিয়া। এক পর্যায়ে টর্চার সহ্য করতে না পেরে ওরাম কন্ট্রোল রুমের মাইকে ঘোষণা করে, আমি মাফিয়া হয়ে আমাদের এক ফ্রেন্ড জুইয়ংকে মেরে ফেলেছিলাম। ওরামের ঘোষণা শুনে জুনহি বুঝতে পারে সে কন্ট্রোল রুমে আছে। তাই জুনহি বাকিদের নিয়ে কন্ট্রোল রুমে চলে যায়। দরজা বন্ধ ছিল, তাই সে কুড়াল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ওরামের ওপরে এত টর্চার দেখে সে কিয়ংজুনের সাথে ঝামেলা পাকিয়ে দেয়। তবে ওরামের ঘোষণার জন্য ততক্ষণে ভোট না দেওয়া দুজন তাকে ভোট দিয়ে দেয়। ফলে সে সর্বোচ্চ ভোট পেয়ে যায়। ওরাম এবার হতাশায় জুনহির কুড়ালটা নিয়ে কিয়ংজুনকে মারার জন্য তাড়া করে। তবে ততক্ষণে 12টা বেজে গিয়েছিল। তাই ওরামের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং কুড়ালটা দিয়ে সে নিজেরই মাথায় আঘাত করে মারা যায়। যেহেতু প্লেয়ারদের মৃত্যুর পরে তার আইডেন্টিটি রিভিল করা হয়, তাই ওরামের মৃত্যুর পরে ঘোষণা করা হয় সে সত্যিই একজন মাফিয়া ছিল। আর সে অলরেডি আগের রাতে মাফিয়ার দায়িত্ব পালনের জন্য জুইয়ংকে হত্যা করেছিল। ওরামকে মাফিয়ার প্রমাণ করতে পেরে কিয়ংজুনের মুখেও হাসি ফুটে ওঠে। তো এরপরে তারা সবাই দৌড়ে পালাতে শুরু করে। মিউজিক বাজার আগেই তারা সেফ জায়গায় লুকাতে চায় যাতে রাতে মাফিয়ারা তাদের খুঁজে না পায়। একটু পরে মিউজিক বেজে ওঠে এবং তারা ঘুমিয়ে যায়। তো পরের দিন সকালে মিউজিকের সাথে তারা আবারও জেগে ওঠে। তখন ঘোষণা করা হয় গত রাতে পুলিশ নিজের স্কিল ইউজ করেছে, যদিও তারা এখনো জানতে পারেনি তাদের ভেতরে কে পুলিশ আর সে কোন কাজই বা করছে, কারণ পুলিশ এখন পর্যন্ত কোনো মাফিয়াকে ধরিয়ে দিতে পারেনি। এছাড়া ঘোষণা করা হয় গত রাতে তাদের আরেকজন সিটিজেন জিসু মাফিয়ার হাতে মারা গিয়েছে। সবাই রুম থেকে বাইরে বেরিয়ে দেখে তাদের বন্ধু ইউজুন জিসুর লাশ জড়িয়ে ধরে কাঁদছে, কারণ তারা একে অপরকে পছন্দ করত। যাই হোক, গত রাতে ভোট শেষ হবার আগে কিয়ংজুন মাফিয়া ওরামকে ডিটেক্ট করেছিল। এই জন্য সে সবার কাছে ভাব নিতে থাকে। তার বন্ধুরাও কিয়ংজুনের প্রশংসা করে বলে পুলিশের কিয়ংজুনের কাছ থেকে শেখা উচিত কিভাবে মাফিয়াকে ডিটেক্ট করতে হয়। তো এই সুযোগটা কাজে লাগিয়ে কিয়ংজুন সবার ওপরে কন্ট্রোল নেবার চেষ্টা করে এবং বলে সবাই যেন এখন থেকে তার কথা মতো ভোট দেয়। সে এবার পার্সোনাল রাগ থেকে জুনহিকে ফাঁসানোর মতলব করে। এই জন্য সবাইকে বোঝায় জুনহি গতরাতে ওরামকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। একজন মাফিয়ার ওপরে তার এত দরদ, তার মানে জুনহিও নিশ্চয়ই একজন মাফিয়া। তাই সে আজকে সবাইকে জুনহিকে ভোট দেবার জন্য ম্যানিপুলেট করতে থাকে। তবে ইয়নসু বাধা দেয় এবং জুনহিকে সাপোর্ট করে। ইয়নসুর খেয়াল হয় গতকাল তো সে একটা সার্ভিলেন্স রুম খুঁজে পেয়েছিল যেখানে মনিটরে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছিল। তাই সেখানে গেলেই শিওর হওয়া যাবে গতরাতে কারা মাফিয়া হয়ে খুন করেছে। এই জন্য ইয়নসু সবাইকে সার্ভিলেন্স রুমে নিয়ে যায়। সেখানে কম্পিউটারগুলো অন ছিল ঠিকই, কিন্তু কোনো ফুটেজ ছিল না। ফাইলগুলো কেউ ডিলিট করে দিয়েছে। এবার কিয়ংজুন ইয়নসুর ওপরে সব দোষ চাপিয়ে দেয়। এই রুমের ব্যাপারে ইয়নসু ছাড়া আর কেউই জানতো না। তাই ইয়নসু ছাড়া আর কারো পক্ষে ফাইল ডিলিট করা সম্ভব না। ইয়নসু নিজেও হয়তো মাফিয়া, এই জন্যই সে ফুটেজের ফাইল ডিলিট করে দিয়েছে। কিয়ংজুনের কথায় ম্যানিপুলেট হয়ে কয়েকজন ইয়নসুকে ভোট দিয়ে দেয়। তবে জাংওন বাকিদের কাছে রাত পর্যন্ত সময় চায়। এই সময়ের ভেতরে সে ডিলিটেড ফাইলগুলো রিকভার করে ফেলবে। তখন জানা যাবে
কে বা কারা আসল মাফিয়া। তো জাঙ্গন ফাইল রিকভারের চেষ্টায় লেগে পড়ে। অবশ্য ইউনসু আর জুনহিও বসে থাকে না। ইউনসু জুনহিকে নিয়ে সেই করিডোরের ভেতরে যায় কোনো ক্লু পাওয়া যায় কিনা দেখার জন্য, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। ইউনসু জুনহিকে জিজ্ঞেস করে, আমি যদি সত্যি মাফিয়া হই তাহলে কি তুমি আমাকে ভোট দেবে? জুনহি জানায় সে কখনোই ইউনসুকে ভোট দেবে না। তারা ছাদের উপরে বসে বেশ কিছুক্ষণ গল্প টল্প করে। ইউনসু বলে, আমি এমনিতেই অসুস্থ মানুষ, একদিন ঠিকই মারা যাব, কিন্তু আমি এখানে এভাবে মরতে চাই না। জুনহি তাকে ভরসা দিয়ে বলে, আমি তোমাকে মরতে দেব না, আমরা একসাথে বাড়ি ফিরব। এদিকে জাঙ্গন মেসেজ দিয়ে জানায় সে 3rd ফ্লোরের সিসিটিভি ফুটেজ রিকভার করে ফেলেছে। তাই তারা সবাইকে নিয়ে সার্ভিলেন্স রুমে যায়। জাঙ্গন ফাইল ঠিকই রিকভার করে, কিন্তু হঠাৎ মাদারবোর্ডটা ব্লাস্ট করে সব ফাইল ধ্বংস হয়ে যায়। এ সময় মনিটরে আরেকটা ফুটেজ চালু হয় এবং ফটোর সেই মেয়েটাকে দেখা যায়। ইউনসু বলে, এই মেয়েটা একটা ভূত, সে কয়েকবার এই ভূতটাকে দেখেছে, সেই হয়তো গেমের মাধ্যমে সবাইকে মেরে ফেলছে। তো সবাই এবার নিজেদের মত চেঞ্জ করে, কিন্তু কাউকে না কাউকে তো ভোট দেওয়াই লাগবে, না হলে তো সবাইকেই মরতে হবে। তবে জুনহি আবারও একটা ট্রিক্স খাটায়। সে বলে, যার ভোট সবচেয়ে বেশি পড়বে সে মারা যাবে, কিন্তু ভোট যদি একাধিক জনের সমান পরিমাণ পড়ে সেক্ষেত্রে কেউই সর্বোচ্চ ভোট পাবে না, ফলে কারোরই কোনো ক্ষতি হবে না। তো তারা মোট 13 জন বেঁচেছিল, এর মধ্যে 4 জন অলরেডি ইউনসুকে ভোট দিয়ে ফেলেছিল। তাই জুনহি বলে, তোমরা আমাকেও 4টা ভোট দাও, এতে আমার আর ইউনসুর সমান ভোট হয়ে যাবে, আর বাকি 5টা ভোট তোমরা ইচ্ছে মতো দিতে পারো। তো সবাই তার কথা মতো ভোটাভুটি শেষ করে, কিন্তু জুনহির এই ট্রিক্সটাও কাজে লাগে না। সময় শেষে ঘোষণা করা হয় যেহেতু দুজনের মধ্যে ড্র হয়েছে তাই আরেক রাউন্ড ভোট গ্রহণ করা হবে। তবে এবার শুধুমাত্র ইউনসু এবং জুনহির মধ্যে ভোটের আয়োজন করা হবে, আর প্রথম রাউন্ডে যে 5 জন এদেরকে ভোট দেয়নি শুধুমাত্র তারাই ভোট দিতে পারবে। আর এবারও যদি ভোট টাই হয় তাহলে সবাই মারা যাবে। ঘোষণা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সোমির সাথে সাথে ইউনসুকে ভোট দেয় এবং বাকিদেরকেও ইউনসুকে ভোট দেবার জন্য বলে। জুনহি বুঝতে পারে এই মুহূর্তে ইউনসুকে বাঁচাতে হলে তার নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য সে ইউনসুকে বাঁচাতে সবাইকে বলে, আমি মাফিয়া, সবাই আমাকে ভোট দাও। জুনহির কথা শুনে সবাই তাকে ভোট দিতে শুরু করে। ইউনসু এটা কিছুতেই মানতে পারছিল না, সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাকিরা তাকে জোর করে টেনে ভেতরে নিয়ে যায়। ভোটের সময় শেষ হলে সর্বোচ্চ ভোট পাওয়ায় জুনহি সুইমিং পুলে ঝাঁপ দিয়ে মারা যায়। এদিকে সিটিজেনেরা গেম শেষে সবাই ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়ার পরে সোমি জেগে ওঠে, কারণ সে একজন মাফিয়া, সে অলরেডি খুনাখুনি করেছে। আজকে সে ইউনসুকে খুন করতে চাইছিল, তাই সে একটা কুড়াল নিয়ে ঘুমন্ত ইউনসুর কাছে যায় এবং তাকে মারার জন্য কুড়াল তোলে। কিন্তু সে ইউনসুকে মারতে পারে না, কারণ মাফিয়াদের একা কাউকে মারার অধিকার নেই। মাফিয়ারা আলোচনা করে ঠিক করবে তারা কোন সিটিজেনকে হত্যা করবে। সবাই সিদ্ধান্ত নেবার পরেই সিটিজেনকে হত্যা করতে পারে। তবে আপনাদের নিশ্চয়ই মনে আছে গেম শুরুর পরের প্রথম রাতে সিটিজেনের বদলে একজন মাফিয়া মারা গিয়েছিল। আসলে সেদিন সবাই ঘুমিয়ে পড়ার পরে মাফিয়ারা আবার জেগে ওঠে, তো তাদের ওই দিন প্রথম রাত ছিল, এই জন্য তারা বুঝে উঠতে পারছিল না কিভাবে কি করবে। কিন্তু এখানে রুলস হলো, যদি কোনো মাফিয়া তাদের নির্ধারিত সময় রাত 12টা থেকে সকাল 6টার ভেতরে কোনো সিটিজেনকে হত্যা না করে তাহলে রুলস ভঙ্গ করায় একজন মাফিয়া মারা যাবে। এই জন্য সেদিন ওরা 6টা বেজে গেলেও কাউকে হত্যা করতে পারে না। ফলে সেদিন মাফিয়া টিমে জুনোকে মরতে হয়েছিল। সবাই ধারণা করেছিল জুনোকে কেউ হত্যা করেছে, কিন্তু আসলে সে নিজেই নিজেকে মেরে ফেলেছিল। তো যাই হোক, সোমি তো ইউনসুকে মারতে ব্যর্থ হয়, তবে তারা অন্য একজনকে ভিকটিম বানিয়ে নেয়। পরের দিন সকালে মিউজিকের সাথে সবার ঘুম ভাঙে। ইউনসু ছুটে সুইমিং পুলে যায় এবং জুনহির লাশটা তুলে এনে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার আফসোস হচ্ছিল সে কখনো মনের কথা জুনহিকে বলতেই পারেনি। তবে সৌভাগ্যবশত এখানে একটা ঘটনা ঘটে যায়। সিটিজেনদের ভেতরে ডাক্তারের স্পেশাল পাওয়ার ছিল, সে যে কোনো একজন প্লেয়ারকে বাঁচিয়ে তুলতে পারবে। তাই গতরাতে ডাক্তার তার হিলিং পাওয়ার ইউজ করে জুনহিকে বাঁচিয়ে দিয়েছে। তাই কয়েক মুহূর্ত পরে জুনহি আবারও জেগে ওঠে। স্পিকারে ঘোষণা শুনে এবং জুনহি বেঁচে যাওয়ায় ইউনসু তাকে শক্তভাবে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এদিকে গতরাতে মাফিয়ার শিকার হয়েছে কিয়ংজুনের বন্ধু সেয়ং বিন, তার লাশটা বীভৎসভাবে পাওয়া যায়। অন্যদিকে দুজন ওয়াশরুমে গিয়ে নোটিশ করে জিনহা রক্তমাখা ড্রেস পরিষ্কার করছে। গতরাতে তো সিটিজেনেরা রক্তারক্তির কিছু করেনি, তাহলে জিনহা ড্রেসে রক্ত আসলো কিভাবে? এতে সবাই সন্দেহ করে হয়তো জিনহাই মাফিয়া, সেই গতরাতে নিজের বন্ধু সেয়ংবিংকে হত্যা করেছে। এ সময় সেখানে জুনহি এবং ইউনসু চলে আসে।
ইউনসু লাশের আশেপাশের ফুটপ্রিন্টের ফটো তুলে নেয়। লাশ পর্যবেক্ষণ করে সে জানায় সেয়ংবিংকে শুধুমাত্র সিরিজেন হবার জন্যই মারা হয়নি, বরং তাকে মারার পেছনে কারো ব্যক্তিগত আক্রোশ ছিল। কারণ সে মরার পরেও তাকে অনেকবার জখম করা হয়েছে। এই সময় সেখানে ড্রেস বদলে জিনহা আসে এবং বলে, আমি মাফিয়া না, আমি ওকে খুন করিনি, তোমরা আমাকে ভোট দিও না। তবে জিনহার কথা কেউই তেমন গুরুত্ব দেয় না। তারা এসব নিয়ে আলোচনা করছিল। তখন জুনহির তার ক্যামেরার দিকে নজর যায়। সে ক্যামেরাটা থেকে পুরনো ভিডিও বের করে। সে পাহাড়ের ওপর থেকে মানুষ এবং পাখির ভিডিও করেছিল, কিন্তু সেগুলো একটুও মুভ করছিল না। তাই এই রহস্যটার মানে সে এখনও বুঝতে পারেনি। ইউনসু জুনহির ক্যামেরা নিয়ে তাদের ফটোগুলো চেক করে, কিন্তু ফটোতে তাদের সবার ফেস নষ্ট হয়ে গেছে। সে করিডোরের পথ দিয়ে বেসমেন্টের ঘরে যে ফটো পেয়েছিল, এই ফটোগুলো সেম দেখতে ছিল। তো ইউনসু ক্যামেরাটা নিয়ে সার্ভিলেন্স রুমে যায় এবং ঘাটাঘাটি করতে শুরু করে। এ সময় সে টেবিলের নিচে আওয়াজ পেয়ে ঝুঁকে বসে দেখে কি আছে। হঠাৎ তার মনে হয় সে ভূতটাকে দেখল। চোখের পলকে সেটা গায়েব হয়ে যায়। তবে সেখানে একটা চাবি পড়েছিল। সে চাবিটা তুলে নেয়। তখন তার মোবাইলে মেসেজ আসে। মেসেজে চাবির লোগো ছিল এবং লেখা ছিল, গেমের হোস্টকে খুঁজে বের করো। তবে মেসেজটা সিন করার পরে অটোমেটিক ভ্যানিশ হয়ে যায়। এই জন্য সে আর কাউকে মেসেজটা দেখাতে পারে না। তবে সে চাবিটা দেখিয়ে এটার ব্যাপারে সবাইকে জানায়। অন্যদিকে জিনহা নিজেকে বাঁচানোর উপায় খুঁজছিল। সে মনে করার চেষ্টা করে গতরাতে কি ঘটেছিল। মিউজিক বাজার আগেই তারা নিজেদের মতো লুকিয়ে পড়ে। তবে তারা তিন বন্ধু জিনহা, সেয়ংবিং এবং কিয়ংজুন একসাথে লুকিয়েছিল। তাই তারা তিনজনই শুধু জানতো তারা কোথায় লুকিয়েছে। এখন তো সেয়ংবিং মরে গেছে আর সে নিজে ফেসে গেছে। তাই এই মুহূর্তে বাকি থাকলো শুধুমাত্র কিয়ংজুন। একমাত্র সেই তাদের দুজনের লোকেশন জানতো। এই জন্য জিনহা সন্দেহ করে কিয়ংজুন সেয়ংবিংকে হত্যা করে তাকে ফাঁসিয়ে দিয়েছে। তাই সে কিয়ংজুনকে ফলো করতে শুরু করে। কিয়ংজুন সবার আড়ালে একটা লকার থেকে পলিথিনে মোড়ানো কিছু বের করে বাইরে চলে যায়। তখন জিনহা সেই লকারটা খুলে দেখে ভেতরে একটা রক্তমাখা কুড়াল রাখা আছে। এতে তার সন্দেহ আরো বেড়ে যায়। সে কুড়ালটা নিয়ে কিয়ংজুনকে ফলো করে বাইরে চলে আসে। বাইরে এ সময় ইউজুন বসেছিল। সে এদের দুজনকে আগে পিছে যেতে দেখে ওদের ফলো করতে শুরু করে। একটা গোডাউনে ঢুকে জিনহা কিয়ংজুনকে মারার চেষ্টা করে। তবে কিয়ংজুন আগেই তাকে ডিফেন্ড করে ফেলে। জিনহা পলিথিনটা চেক করে দেখে ভেতরে রক্তমাখা ড্রেস। এটা দেখে সে সরাসরি কিয়ংজুনকে দোষারোপ করে বলে, তুই তাহলে মাফিয়া, তুই সেয়ংবিংকে মেরে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস। তো এই ব্যাপারটা নিয়ে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। ইউজুন আড়াল থেকে সব দেখছিল। তবে তার হাত থেকে ড্রিঙ্কসের ক্যান পড়ে যাওয়ায় ওরা ইউজুনকে দেখে ফেলে এবং তাকে মারতে শুরু করে। তারা ভয় পাচ্ছিল ইউজুন বাইরে গিয়ে সবাইকে তাদের ব্যাপারে বলে দেবে। তাই তারা ইউজুনকে এমনভাবে ধাক্কা মারে সে পাথরের ওপরে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। এরপরে কিয়ংজুন এবং জিনহা দুজনে মিলে তাকে ইট দিয়ে থেতলে মেরে ফেলে। ইউজুন এই গেমের খুবই গুরুত্বপূর্ণ পার্ট ছিল। আসলে এই গেমের সিটিজেনদের ভেতরে একমাত্র সেই ডাক্তার। গেমের সেকেন্ড দিনে সবাই পালানোর চেষ্টা করার সময় দুইজন বর্ডারলাইন ক্রস করে মারা যায়। ওই দিন ইউজুন কিছু না ভেবেই অযথা নিজের ওপরে হিলিং পাওয়ার ইউজ করেছিল। তবে এর খেসারত দিতে হয় পরের দিন। এদিন মাফিয়া তার গার্লফ্রেন্ড যিশুকে মেরে ফেলে। সে নিজের হিলিং পাওয়ার দিয়ে যিশুকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নিয়ম অনুযায়ী ডাক্তার 48 ঘন্টার ভেতরে শুধুমাত্র একজনকেই বাঁচাতে পারবে। এই জন্য সে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারে না। তবে গতরাতে 48 ঘন্টা পার হয়ে যাওয়ায় সে নিজের হিলিং পাওয়ার দিয়ে মৃত জুনহিকে বাঁচিয়ে দিয়েছিল। তবে গতরাতে যদি সে জুনহির ওপরে পাওয়ার অ্যাপ্লাই না করত, তাহলে আজকে সে নিজের ওপরে সেটা অ্যাপ্লাই করে বেঁচে যেত। তো যাই হোক, ইউজুনের মৃত্যু হলে সেটা স্পিকারে ঘোষণা করে দেওয়া হয়। ঘোষণা শুনে সবাই গোডাউনে ছুটে যায়। ইউনসু লাশের আশেপাশের এভিডেন্স কালেক্ট করে নেয়। এদিকে অন্যেরা দেয়ালে একটা লেখা দেখতে পায়। দেয়ালে লেখা ছিল জুনহি এবং দাবেয়ম মাফিয়া, আর নিচে পুলিশের সাইন ছিল। সবাই প্রথমে ভাবে পুলিশ মাফিয়াদের ধরিয়ে দিতে এটা লিখেছে, কিন্তু আজ সকালেও সেম একটা জিনিস দেয়ালে লেখা ছিল। সেটাও পুলিশের লেখা। পুলিশ দেয়ালে লিখে রেখেছিল জুনহি কোনো মাফিয়া না, কিন্তু পুলিশ অলরেডি তার স্কিল ইউজ করেছে। তাহলে একই দিনে সে দুবার কিভাবে স্কিল ইউজ করলো? তাদের সন্দেহ হয় কেউ ইচ্ছে করে পুলিশের নাম নিয়ে জুনহি এবং দাবেয়মকে ফাঁসানোর চেষ্টা করছে। অবশ্য তারা ধরতে পারে না। নিজের ওপর থেকে সন্দেহ সরাতে এই কাজটা কিয়ংজুন করেছে। তো এই ব্যাপারটা নিয়ে মিটিং শুরু করে। ইউনসু এগিয়ে এসে বলে সে জেনে গেছে কে ইউজুনকে খুন করেছে। সে মার্ডার স্পটের ফুটপ্রিন্টের ফটো এবং সেখানে পাওয়া জুতোর ছোল দেখায়, যেগুলো কোনো বাস্কেটবল প্লেয়ারের জুতার অংশ।
এখানে শুধুমাত্র কিয়ংজুন এবং জিনহাই বাস্কেটবল প্লেয়ার ছিল, তাই সন্দেহ এদের দিকে চলে যায়। জোর করে জিনহার পায়ের জুতা চেক করে দেখা যায় ফুটপ্রিন্ট এবং ছোলটা তার জুতার সাথে একদম মিলে যাচ্ছে, তাই পুরোপুরিভাবে জিনহাকে ইউজুনের খুনি হিসেবে ধরে নেওয়া হয়। তখন জুনহা চেঁচিয়ে বলে খুনের সময় কিয়ংজুনও তার সাথে ছিল, তবে কিয়ংজুন সব অস্বীকার করে বলে সে কিছু করেনি। জিনহা ইট দিয়ে ইউজুনকে থেতলে হত্যা করেছে। এই কথাটা শুনে ইউনসু বলে ওঠে আমরা তো একবারও বলিনি ইউজুনকে ইট দিয়ে মারা হয়েছে, তাহলে তুমি এটা কিভাবে জানলে? এবার কিয়ংজুনও ফেঁসে যায়, তাই সে রাগ করে জিনহার সাথে মারামারি শুরু করে। বাকিরা বহু কষ্টে এদের মারামারি থামায়। এরপরে জুনহি নির্দেশ দেয় এদের দুজনের কাছ থেকে মোবাইল এবং ক্যান্টিনের চাবি কেড়ে নেওয়া হবে আর ওদেরকে দুটো আলাদা রুমে বন্দি করে রাখা হবে। রাত 11টার পরে তারা সিদ্ধান্ত নেবে এই দুজনের ভেতরে কাকে ভোট দেওয়া হবে। যেহেতু এক রাতে দুজনকে একসাথে ভোটের মাধ্যমে মেরে ফেলা সম্ভব না, তাই যে কোনো একজনকেই টার্গেট করতে হবে। তো যাই হোক, রাত 11টায় তারা আলোচনায় বসে এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা জিনহাকে ভোট দেবে। ভোট দেওয়া শেষ হলে মিউজিক বাজার আগেই সবাই লুকিয়ে পড়ে যাতে মাফিয়ারা রাতে তাদের খুঁজে না পায়। আর জুনহি গিয়ে জিনহাকে তার মোবাইলটা ফিরিয়ে দেয়। জিনহা জুনির হাতে পায়ে ধরে অনুরোধ করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু সে নিরীহ ইউজুনকে হত্যা করেছে, এই জন্য জুনহি তাকে একটুও দয়া দেখায় না। 12টা বাজতে সর্বোচ্চ ভোট পেয়ে জিনহা মারা যায়, কিন্তু তার মৃত্যুর পরে জানা যায় সে একজন সিটিজেন ছিল, অর্থাৎ সে জাস্ট আতঙ্কের ওপরে ইউজুনকে হত্যা করেছিল। কিয়ংজুনেরও আফসোস হচ্ছিল, সে শুধু শুধু জিনহাকে সন্দেহ করেছিল। আসলে আজ সকালে কেউ কিয়ংজুনের লুকানোর জায়গার সামনে রক্তমাখা ড্রেস ফেলে গিয়েছিল, তাই কিয়ংজুন সন্দেহ করেছিল হয়তো জিনহা তাকে ফাঁসাতে এই কাজ করেছে। যাই হোক, একটু পরে দাবেয়ম কিয়ংজুনকে যে রুমে বন্দি করা আছে সেই রুমে আসে। দাবেয়ম জানায় সে একজন মাফিয়া। কিয়ংজুন তার বন্ধুদের দিয়ে দাবেয়মকে অনেক টর্চার এবং বুলি করেছে, তাই সে প্রতিশোধ নিতেই ওদের দুজনকে কৌশলে হত্যা করিয়েছে। সব শুনে কিয়ংজুন খেপে যায় এবং দাবেয়মকে মারতে শুরু করে, তবে ততক্ষণে সাইরেন বেজে যাওয়ায় কিয়ংজুন ঘুমিয়ে পড়ে, তাই সে আর দাবেয়মকে কিছু করতে পারে না। দাবেয়মই গতরাতে সেয়ংবিংকে হত্যা করেছিল। একে তো তার ব্যক্তিগত আক্রোশ ছিলই, তাছাড়া মাফিয়ার দায়িত্ব পালন করা লাগতো, এই জন্য সে সেয়ংবিংকে হত্যা করে রক্তমাখা কাপড় এবং কুড়ালটা সৌমিকে দেয়। সৌমি সেগুলো ক্যান্টিনের সামনে রেখে আসে যাতে কিয়ংজুনের ওপরে সবার সন্দেহ হয়। তো কিয়ংজুন অলরেডি দাবেয়মের পরিচয় জেনে গিয়েছিল, তাই দাবেয়ম আরেক মাফিয়া সৌমির সাথে আলোচনা করে কিয়ংজুনকে মেরে ফেলে। পরের দিন সকালে মিউজিকের সাথে সবাই জেগে ওঠে। এরপরে ঘোষণা করা হয় গতরাতে মাফিয়া কিয়ংজুনকে হত্যা করেছে, আর কিয়ংজুন একজন সিটিজেন ছিল। জাস্ট 2 রাতের ব্যবধানে কিয়ংজুন এবং তার 2 বন্ধুই মারা গেল। তো ওদের লাশও ফ্রিজার রুমে রেখে আসার পরে ইউনসু, জাংওন এবং জুনহি আলোচনা করে আজ দিনের ভেতরে মাফিয়াকে ডিটেক্ট করতে না পারলে রাতে তাদের কাউকে মাফিয়ার শিকার হতে হবে। গতদিন ইউনসু একটা চাবি পেয়েছিল এবং তাকে গেমের হোস্টকে খুঁজতে বলা হয়েছিল, তাই তারা 3 জনে হোস্টকে খুঁজতে শুরু করে। অবশেষে ইউনসু একটা ট্রাঙ্ক খুঁজে পায় যেটা চাবি দিয়ে খুলে যায়। এই ট্রাঙ্কের ভেতরে সে তাদের ক্লাসের একটা গ্রুপ ফটো পায়। এই ফটোতে সবার চেহারা দেখা যাচ্ছিল। এই সময় একই সাথে সবার মোবাইলে মেসেজ যায়। এই গেমের হোস্ট সেইয়ন। সেইয়নের নাম শুনে সবাই বেশ ঘাবড়ে যায়, কারণ সেইয়ন তো অনেকদিন আগেই লাফ দিয়ে সুইসাইড করে মরে গেছে। তাহলে সে এই গেমের হোস্ট হলো কিভাবে? সবাই মিলে এই ব্যাপারে আলোচনায় বসে। তাদের কেউ কেউ বলে সে সময় একটা রিউমার শোনা গিয়েছিল সেইয়ন সুইসাইড করেনি, বরং কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এই কথাটা উঠতেই সবাই সৌমির দিকে তাকায়, কারণ সে সবসময় সেইয়নকে বুলি করত। সৌমি সবাইকে ঝাড়ি দিয়ে বলে সে কিছুই করেনি। আলোচনার এক ফাঁকে নাহি সৌমিকে বাইরে ডেকে এনে বলে তার খুব ভয় লাগছে, সেইয়নের মৃত্যুর জন্য তারা দুজনেই দায়ী ছিল। সৌমি নাহিকে মুখটা বন্ধ রাখতে বলে, সে ওসব পুরনো কথা তুলতে নিষেধ করে। বাকিরা একবার যদি এটা জেনে যায় তাহলে হয়তো তাদেরকে ভোট দিয়ে মেরে ফেলবে। তবে নাহি খুব বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই সৌমির সন্দেহ হয় নাহি কোনো ঝামেলা করতে পারে। তাই সে দাবেয়মের সাথে দেখা করে জানায় তাদের নাহির মুখটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু দাবেয়ম বলে এই ঘটনার সাথে সে জড়িত না, এই জন্য সে এই ব্যাপারে মাথা ঘামাবে না। এতে সৌমি বেশ ক্ষেপে যায়। তো রাতে ভোটাভুটির জন্য সবাই আলোচনা শুরু করে। তাদের আলোচনাতে সেইয়নের কথাটাও ওঠে, সে কার জন্য মারা গেছে। এই আলোচনা শুরু হলে প্রথমে ওরামের নাম আসে, তবে ওরাম তো অলরেডি গেম চলাকালীন মারা গেছে। তাহলে সেইয়ন এখন কার ওপরের প্রতিশোধ নিতে চাইছে? সবার মেন সন্দেহ সৌমির দিকে যাচ্ছিল, তাই নিজেকে বাঁচাতে সৌমি সবাইকে কনভিন্স করে সেইয়নের যে ভিডিওটা ভাইরাল হবার কারণে সে সুইসাইড করেছিল, ওরাম সেই ভিডিওটা প্রথমে নাহিকে দেখিয়েছিল।
এরপরে নাহি সে রিউমারটা পুরো স্কুলে ছড়িয়ে দিয়েছিল। এছাড়াও সৌমি নাহিকে মাফিয়া হিসেবে প্রমাণ করতে চাইছিল, তবে সৌমি ভুল জায়গায় পাঙ্গা নিয়ে ফেলেছিল। নাহি মাফিয়াও ছিল না, অ্যাকচুয়ালি সে এই গেমের একমাত্র পুলিশ অফিসার ছিল। আর পুলিশ অফিসার হওয়ায় নাহির অন্যের আইডেন্টিটি দেখার ক্ষমতা ছিল। সে নিজের পাওয়ার ইউজ করে সৌমির আইডেন্টিটি সবাইকে দেখিয়ে দেয়, ফলে সবাই জেনে যায় সৌমি মাফিয়া। এবার আর সৌমির কিছুই করার থাকে না, সে সত্যিটা স্বীকার করে বলে সে একজন মাফিয়া, কিন্তু তার কিছুই করার ছিল না, তাই সে বাধ্য হয়ে অন্যদের সাথে মিলে সিটিজেনদের খুন করেছে। সৌমি মাফিয়া জেনে যাবার পরে সবাই তাকে ভোট দিতে শুরু করে। নিজের নিশ্চিত মৃত্যু জেনে সৌমি বাকি মাফিয়াদের নামও বলে দেবার চেষ্টা করে, কিন্তু তার কথা বলার শক্তি হারিয়ে যায় এবং সে রক্ত বমি করতে শুরু করে, কারণ গেমের রুলস অনুযায়ী একজন মাফিয়া আরেকজন মাফিয়ার নাম রিভিল করতে পারবে না। এই ক্ষমতা একমাত্র পুলিশ অফিসারের আছে। তো সবাই ভোট দেওয়া শেষ করে রুমে চলে যায়। হতাশ হয়ে সৌমি বাইরে বেরিয়ে যাচ্ছিল, তখন তার স্ট্যাচুর দিকে নজর যায়। এই স্ট্যাচুটা দেখে তার মনে হচ্ছিল এটা সেয়ুনের আদলে তৈরি। সে স্ট্যাচুর পায়ের কাছে বসে নিজের গলায় ফাঁস দিয়ে মারা যায়। অবশ্য সৌমির মৃত্যুর জন্য কারোরই কোনো অনুশোচনা হয় না। পরের দিন সকালে ঘুম ভাঙলে সবাই জানতে পারে গতরাতে মাফিয়া নাহিকে মেরে ফেলেছে। নাহি পুলিশ অফিসার ছিল, তাই সে বেঁচে থাকা মানে মাফিয়াদের আইডেন্টিটি রিভিল হয়ে যাবার রিস্ক ছিল। এই জন্যই মাফিয়ারা নাহিকে মেরে ফেলেছে। নাহির মৃত্যুতে জুনহি খুবই আপসেট হয়। এছাড়া বাকি সিটিজেনেরাও বেশ ঘাবড়ে যায়। তাদের ভেতরে থাকা স্পেশাল অ্যাবিলিটির ডাক্তার এবং পুলিশ অফিসার দুজনেই মারা গেল, তাই তাদের আর কোনো ব্যাকআপ থাকলো না। তো যাই হোক, জুনহি আলাদাভাবে ইয়নসু এবং জাঙ্গনের সাথে দেখা করে বলে গতরাতে নাহি জুনহির সাথে দেখা করেছিল। নাহি জুনহিকে জানিয়েছিল সে এখন পর্যন্ত 3 বার নিজের অ্যাবিলিটি ইউজ করেছে। নিজের অ্যাবিলিটি দিয়ে সে হিউনহোর আইডেন্টিটি চেক করেছিল। এছাড়া সে 2 দিন আগে জুনহির আইডেন্টিটিও চেক করেছে। যেহেতু জুনহি সিটিজেন, এই জন্যই সে দেয়ালে লিখে দিয়েছিল জুনহি মাফিয়া না। আর সর্বশেষ গতরাতে নাহি নিজের অ্যাবিলিটি ইউজ করে সৌমির আইডেন্টিটি রিভিল করে। নাহি জানতো আজ রাতে মাফিয়া তাকে মেরে ফেলবে, এই জন্যই সে জুনহিকে ডাকে এবং তাকে রিকোয়েস্ট করে বলে তার মৃত্যুর পরে জুনহি যেন খুনিকে খুঁজে বের করে। তো জুনহি নাহিকে বাঁচানোর জন্য তাকে ছাদের চিলেকোঠার সিক্রেট চেম্বারে লুকিয়ে রাখে। এছাড়া ওই ফ্লোরে নিয়ন পেইন্ট মেশানো এয়ার ফ্রেশনার স্প্রে করে রাখে, এতে কেউ ফ্লোরে হাঁটলে তার জুতোতে নিয়ন পেইন্ট লেগে যাবে। পরে নীল ইউভি লাইট দিয়ে কার জুতোতে পেইন্ট লেগে আছে সেটা ডিটেক্ট করা যাবে। তো জুনহি এবার সবার পায়ে ইউভি লাইট ফেলে চেক করতে শুরু করে। সবার জুতো ক্লিন থাকলেও চৌমিনার জুতোর সাইডে পেইন্টের দাগ পায়। এতে সবাই সন্দেহ করতে থাকে মিনাই মাফিয়া, সেই নাহিকে খুন করেছে। তবে ইয়নসো মিনার জুতার ছোলে ইউভি লাইট ফেলে দেখে কোনো পেইন্টের দাগ নেই। এতে তারা ধারণা করে মিনা ওই রুমে যায়নি, অন্য কোনো ভাবে তার জুতোতে পেইন্টের দাগ লেগেছে। বিস্তারিতভাবে বোঝার জন্য ইয়নসো জাঙ্গনকে নিয়ে ওই রুমে যায়। সেখানে ফ্লোরে অনেক ফুটপ্রিন্ট ছিল, তাই তারা শিওর হয়ে যায় মিনা এখানে আসেনি। যদি আসতো তাহলে তার জুতোর ছোলেও দাগ থাকতো, কিন্তু তারা বাকি পার্টিসিপেন্টদের জুতোতেও দাগ পায়নি। তার মানে মাফিয়া অন্য কোনো জুতো ইউজ করেছে। নাহিকে চিলেকোঠার যে সিক্রেট চেম্বারে রাখা হয়েছিল, জাঙ্গন উকি মেরে জায়গাটা দেখে। এরপর সে ইয়নসুকেও জায়গাটা দেখতে বলে। ইয়নসু উঠে দেখে সেখানে 2টা রড বের হয়েছিল আর রডের সাথে রক্তও লেগেছিল। নাহির দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তাই সে ধারণা করে মাফিয়া যখন নাহিকে এখান থেকে নামাচ্ছিল তখন মাফিয়া এই রডে চোট পেয়েছে। তাই তারা যদি এমন কাউকে খুঁজে পায় যার গতরাতে চোট লেগেছে তাহলে মাফিয়া ধরা পড়ে যাবে। তবে কার কোথায় চোট লেগেছে সেটা খুঁজে বের করা মুশকিল। এই জন্য ইয়নসু আরেকটা প্ল্যান খাটায়। সে জুনহি এবং জাঙ্গোর সাথে আলাপ করে বলে তারা সবাইকে ঘোষণা করবে নাহি যেখানে লুকিয়েছিল সেখানে একটা ক্যামেরাও রাখা ছিল। ক্যামেরায় খুনির ফুটেজ রয়েছে, তবে ক্যামেরাতে চার্জ নেই, তাই সেটা চার্জে দেওয়া হচ্ছে। সবাই যেন 30 মিনিট পরে ক্যান্টিনে এসে দেখা করে। ইয়নসুর ধারণা যে মাফিয়া সে এই ঘোষণাতে ঘাবড়ে গিয়ে লুকিয়ে ক্যামেরাটা চেক করতে আসবে আর তখনই তারা তাকে ধরে ফেলবে। তো জুনহি ইয়নসুর কথা মতো কাজ করে। 30 মিনিট পরে তারা কয়েকজন ক্যান্টিনে যাবার সময় খেয়াল করে নাম ইয়োনো নামের একজন তার বুকে ড্রেসিং করছে। তার বুকে জখমের দাগ ছিল। এটা দেখে তারা সন্দেহ করে হয়তো সেই মাফিয়া। নাহিকে সিক্রেট চেম্বার থেকে বের করার সময়ে সে আহত হয়েছে, তবে ইয়োনো বলে সে কিছু করেনি, তারা এদিকে ব্যস্ত ছিল। এই সুযোগে দাবেয়ম ক্যামেরাটা চেক করতে শুরু করে আর তখনই সে জুনহির নজরে পড়ে যায় এবং জুনহি তাকে খপ করে ধরে ফেলে। কিন্তু সমস্যা হলো এরা দুজনই এখন সন্দেহজনক লিস্টে পড়ে গেল। তাই তারা কিভাবে শিওর হবে এই দুজনের ভেতরে কে আসল মাফিয়া? দাবেয়ম লজিক দেখায়
তার কৌতূহল হচ্ছিল এই ক্যামেরায় কার ফুটেজ রেকর্ড হয়েছে, এই জন্য সে ক্যামেরা চেক করছিল। এদিকে ইয়নো ঠিকভাবে বলতে পারছিল না কিভাবে তার চোট লেগেছে। এছাড়া তার রুমে রক্তমাখা কাপড়ও পাওয়া যায়, এতে সবাই তাকে মাফিয়া হিসেবে ধরে নেয়। এই জন্য সবাই ইয়নোকে ভোট দিতে শুরু করে, এমনকি তার বেস্ট ফ্রেন্ড ইয়নচানও তাকে ভোট দেয়। এতে সে খুবই আপসেট হয়ে যায় এবং বলে, সবাই না হয় আমাকে ভোট দিল, তাও মেনে নিলাম, কিন্তু তুইও আমাকে ভোট দিলি, তুই বন্ধু হয়ে পারলি এটা করতে। ইয়নো সেখানে আর এক মুহূর্ত থাকতে পারে না, সে কাঁদতে কাঁদতে ক্যান্টিনে চলে যায় এবং ইচ্ছে মতো খেতে শুরু করে। লাইফে সবাই ছেড়ে যাবে, শুধু খাবারটাই সাথে যাবে, তাই সে মরার আগে পেট ভরে খেয়ে নেয়। এদিকে ইয়নোকে ফাঁসিয়ে দিয়ে দাবেও মনে মনে বেশ খুশি হয়। সে এক জায়গায় দাঁড়িয়ে খেয়াল রাখে কে কোন জায়গায় লুকাতে যাচ্ছে, তবে সে জানতো না জুনহি আবার তাকেই ফলো করছে। জুনহি দাবেয়মকে ফলো করে তার সিক্রেট করিডোরে চলে আসে এবং সেসব ইকুইপমেন্ট দেখতে পায় যেগুলো দিয়ে সে অন্যদের হত্যা করেছে। এবার জুনহি শিওর হয়ে যায় দাবেয়ম একজন মাফিয়া, তাই সে তাকে মারতে তেড়ে যায়। ফলে দুজনের ভেতরে হাতাহাতি শুরু হয়ে যায়। জুনহি জিজ্ঞেস করে দাবেয়ম নিজে বাঁচার জন্য ক্লাসমেটদের কিভাবে নির্দয়ভাবে খুন করলো। দাবেয়ম জানায় কিয়ংজুং, সেয়ংবিং এবং জিনহা তাকে সবসময় বুলি করত, তার শরীরে অসংখ্য টর্চারের দাগ, অথচ তখন কেউ ওকে ওদের হাত থেকে বাঁচাতে আসেনি। সে প্রতিনিয়ত মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, অথচ জুনহি ক্লাস ক্যাপ্টেন হয়েও তাকে হেল্প করেনি। তাই ক্লাসমেটদেরকে দাবেয়ম বন্ধু বলে মানে না, এরা কেউ বন্ধু হবার যোগ্যই না। দাবেয়মের কথায় জুনহি নির্বাক হয়ে যায়। এদিকে ইয়নসুর হঠাৎ খেয়াল হয় নাহিকে জুনহি একাই লুকিয়ে রেখেছিল। জুনহি শুধুমাত্র বলেছিল নাহিকে কোন রুমে লুকিয়ে রাখা হয়েছিল, সে একবারও বলেনি নাহিকে সিলিংয়ের ওপরে সিক্রেট চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে জাঙ্গন কিভাবে জায়গাটার ব্যাপারে জানলো? কারণ সেই তখন ফার্স্টে জায়গাটা উকি মেরে দেখেছিল, আর এটা এমন জায়গা যেটা সহজে কারো চোখে পড়বে না। এই জন্য ইয়নসো জাঙ্গনকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। জাঙ্গন এবার স্বীকার করে নেয় সে নিজেও একজন মাফিয়া, তাই সে এগুলো করতে বাধ্য হয়েছে। জাঙ্গন এতগুলো খুনের সাথে জড়িত, এটা ইয়নসো মানতেই পারছিল না। যদিও জাঙ্গন নিজে কাউকে খুন করেনি, তবে সে সবগুলো খুনে ইনস্ট্রাকশন দিয়েছে। এছাড়া ইয়নসো বুঝতে পারে সেদিন সার্ভিলেন্স রুমের সিসিটিভি ফুটেজ হয়তো জাঙ্গনই ডিলিট করেছিল। ইয়নসো তাকে হাত পা ধরে বলে সে যেন এই মরণ গেমটা বন্ধ করে। ইয়নসো আর কারোর মৃত্যুকে সহ্য করতে পারছে না। তো ততক্ষণে রাত 12টা বেজে যায়। বেশি ভোট পাওয়ায় ইয়নো মারা যায় আর বাকিরা ঘুমিয়ে পড়ে। জুনহিও দাবেয়মের সাথে ঝামেলা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এই সুযোগে দাবেয়ম জুনহিকে মেরে ফেলার চেষ্টা করে, তবে মাফিয়াদের একা একা সিদ্ধান্ত নেবার অধিকার নেই। তারা কিছু করার আগে সবার সাথে পরামর্শ করা লাগবে, এটাই নিয়ম। আর দাবেয়ম ছাড়াও যেহেতু জাঙ্গনও মাফিয়া, তাই জাঙ্গনের পারমিশন ছাড়া সে কাউকে মারতে পারবে না। এই জন্য সে জাঙ্গনের সাথে দেখা করে এবং বলে জুনহি তার পরিচয় জেনে গেছে, তাই আগামীকাল শিওর তাকে ভোট দিয়ে মেরে ফেলা হবে। তখন জাঙ্গন একা হয়ে যাবে। সে একা হয়ে গেলে গেমটা সামলাতে পারবে না। এখানে মোট 6 জন প্লেয়ার বেঁচে আছে, তাই দুজনে বেঁচে থাকতে হলে বাকি 4 জনকে আজ রাতে মেরে ফেলতে হবে। জাঙ্গন বলে আমি ইয়নসো এবং জুনহিকে মারার দায়িত্ব নিচ্ছি, তুমি বাকি দুজনকে মেরে ফেলো। দাবেয়মের সন্দেহ ছিল জাঙ্গন নিজের বেস্ট ফ্রেন্ডকে মারতে পারবে কিনা। তাছাড়া জাঙ্গন এই পর্যন্ত নিজের হাতে কাউকে খুন করেনি। এই জন্য সে গোপনে ইয়নসুর মোবাইলটা চুরি করে নেয়, যাতে এটার মাধ্যমে বুঝতে পারে জাঙ্গন আসলে ইয়নসুকে খুন করেছে কিনা। এরপর সে বাকিদের মারতে চলে যায়। দাবেয়ম বাকিদের মেরে ফেলে খেতে বসে। প্রায় আধা ঘন্টা পরে জাঙ্গন মেসেজ দেয় সে ইয়নসুকে মেরে ফেলেছে। এটা শুনে দাবেয়ম ইয়নসুর মোবাইলটা চেক করে দেখে এটা এখনো অন আছে। এতে সে বুঝে যায় জাঙ্গন মিথ্যা বলেছে, সে এখনো ইয়নসুকে মারেনি। কারণ কোনো প্লেয়ার মরে গেলে তার ফোনটাও ডেড হয়ে যায়। তো দাবেয়ম জাঙ্গনের কাছে সন্দেহ প্রকাশ করলে জাঙ্গন তাকে স্টোরেজের ফ্রিজার রুমে এসে চেক করতে বলে। দাবেয়ম সোজা ফ্রিজার রুমে চলে যায় এবং শিওর হয়ে যায় জাঙ্গন তাকে মিথ্যা বলেছে। তাই সে রেগে গিয়ে জাঙ্গনকে ছুরি মারার চেষ্টা করে, কিন্তু গেমের রুলস অনুযায়ী কোনো মাফিয়া আরেক মাফিয়াকে মারতে পারবে না, তাই দাবেয়ম তাকে মারতে ব্যর্থ হয়। তবে দাবেয়মকে জাঙ্গন ট্রিক্স করে ফ্রিজার রুমে নিয়ে এসেছে। সে দাবেয়মের চোখে স্প্রে করে দিয়ে তাকে দুর্বল করে ইয়নসুর ফোনটা নিয়ে বাইরে পালিয়ে আসে এবং ফ্রিজারের দরজা বন্ধ করে দেয়। ফলে দাবেয়ম এই রুমে আটকা পড়ে। সে যদি 30 মিনিট এই রুমে বন্দি থাকে তাহলে ঠান্ডার কারণে মারা যাবে। তো এরপরে জাঙ্গন ঘুমন্ত ইয়নসুর কাছে যায় এবং তার ফোনটা পাশে রেখে দেয়। পরের দিন সকালে ইয়নসু এবং জুনহি দুজনেই ঘুম থেকে জেগে ওঠে, অর্থাৎ জাঙ্গন তাদের মারেনি। ইয়নসু এতে বেশ অবাক হয় এবং
জাঙ্গনের কাছে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করে, সবাইকে তো মেরে ফেলেছিস, তাহলে আমাকে কেন বাঁচিয়ে রাখলি? জাঙ্গন ইউনসুকে কোনো উত্তর দেয় না। সে ওখান থেকে চলে যায় এবং ফ্রিজের রুমে গিয়ে দেখে দাবেয়ম দরজা ভেঙে পালিয়ে গেছে। এটা দেখে সে বিচলিত হয়ে পড়ে। সে দ্রুত দাবেয়মকে ভোট দেয় এবং ইউনসু আর জুনহিকে সতর্ক করতে মেসেজ দেয় তারা যেন দাবেয়মের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে, না হলে দাবেয়ম তাদের দেখামাত্রই মেরে ফেলবে। জাঙ্গনের মেসেজ পাওয়ার পরে জুনহি বলে সে দাবেয়মকে খুঁজে বের করবে। ইউনসু যেন রুমে চলে যায়। কথা মতো ইউনসু রুমে চলে যায় এবং তার ব্যাগের দিকে নজর যায়। এই রিট্রিট সেন্টারে আসার দিনে ইউনসির জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে জাঙ্গন ইউনসুর ব্যাগে একটা গিফট বক্স রেখেছিল। ইউনসুর সেই গিফট বক্সটা খুঁজে পায় এবং সেটা খুলে একটা পেন ড্রাইভ পায়। সে পেন ড্রাইভটা ল্যাপটপে অন করে দেখে এখানে যে গেমটা খেলা হচ্ছে পুরো গেমের মডিউল এই পেন ড্রাইভে রয়েছে। মানে এই গেমটা আগে থেকেই প্রি প্ল্যান ছিল এবং এই গেমের হোস্ট জাঙ্গন নিজেই। তবে পরক্ষণে ইউনসুর মনে হয় তার একটা ভুল হচ্ছে। আসলে জাঙ্গনের কোনো অস্তিত্বই নেই। তার গ্রুপ ফটোর কথা মনে পড়ে, সেখানে স্কুলের সবাই থাকলেও জাঙ্গন ছিল না। আসলে জাঙ্গনই হলো সেইয়ন। সেইয়ন জাঙ্গনের রূপ ধরে এই গেমটা কন্ট্রোল করছিল। সব বুঝতে পেরে ইউনসু হতবাক হয়ে যায়। এদিকে জুনহি দাবেয়মকে খুঁজে বেড়াচ্ছিল, তখন তার সাথে জাঙ্গনের দেখা হয়। জাঙ্গন জুনহিকে হেল্প করতে চাইলে সে রিজেক্ট করে দিয়ে বলে জাঙ্গনও মাফিয়া। এ সময় তাদের দুজনের কাছেই দাবেয়মের মেসেজ আসে। ইউনসুকে বাঁচাতে চাইলে তারা যেন ছাদে আসে। মেসেজ দেখা মাত্রই দুজনে ছুটে ছাদে চলে যায়। দাবেয়ম ইউনসুর গলায় ছুরি ধরে দাঁড়িয়েছিল। ইউনসুকে বাঁচাতে জাঙ্গন দাবেয়মকে নানানভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এক পর্যায়ে তার মনোযোগ সরিয়ে ইউনসুকে উদ্ধার করে। তখন দাবেয়ম আর জুনহির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। দাবেয়ম জুনহির মাথায় পাথর দিয়ে আঘাত করে। এরপর সে জাঙ্গনের দিকে তেড়ে আসে। সে জাঙ্গনকে মেরে ফেললে নিয়ম ভঙ্গ করায় নিজেকেও মরতে হবে। তবুও বিশ্বাসঘাতকতা করায় দাবেয়ম জাঙ্গনকে ছুরি মারে, কিন্তু আচমকা মাঝখানে ইউনসু চলে আসে এবং ছুরিটা তার পেটে ঢুকে যায়। এবার জুনহি অনেক ক্ষেপে যায়। সে উঠে এসে দাবেয়মকে মেরে ফেলে। এরপর সে ইউনসুর কাছে ছুটে যায় এবং বাঁচানোর চেষ্টা করে। জাঙ্গন ও ইউনসুর অবস্থা দেখে বিচলিত হয়ে পড়েছিল। ইউনসু জাঙ্গনের হাত ধরে বলে আমি জানি তুমি কে, আমি তোমাকে অনেক মিস করি সেইয়ন। ইউনসুর কথা শুনে জাঙ্গন আরো বেশি আবেগী হয়ে যায়। এই মুহূর্তে ইউনসুকে বাঁচানোর একটাই উপায়, সেটা হলো গেমটা বন্ধ করা। আর গেম বন্ধ করতে হলে সিটিজেন অথবা মাফিয়া যে কোনো একটা টিমকে মরে যেতে হবে। মাফিয়া টিমে শুধুমাত্র জাঙ্গনই বেঁচে ছিল, তাই সে সিটিজেন টিমের ইউনসু এবং জুনহিকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। জাঙ্গন ছাদের ওপর থেকে লাফ দিয়ে সুইসাইড করে মারা যায়। ফলে এই গেমটাও অবশেষে কমপ্লিট হয়ে যায়। কিন্তু রহস্যের এখানেই শেষ হয় না। কয়েক মুহূর্তের ভেতরে ইউনসু গেমের দুনিয়া থেকে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। সে জ্ঞান ফিরে দেখে সে একটা মেশিনের ভেতরে শুয়ে আছে। তার মাথায় বিভিন্ন তার লাগানো আছে। ইউনসু মেশিন থেকে বের হয়ে দেখে শুধুমাত্র সে একাই না, বরং তার ক্লাসের প্রত্যেকেই এক একটা মেশিনে শুয়ে আছে আর এরা সবাই বেঁচে আছে। তবে একমাত্র তারই জ্ঞান ফিরেছে। ইউনসু জুনহিকে দেখে তাকে ডাকার চেষ্টা করে, তবে এ সময় দুজন দম্পতি বেরিয়ে আসে এবং ইউনসুকে বলে ওকে ডাকাডাকি করো না, ও যেভাবে আছে সেভাবেই থাক, না হলে ও পুরোপুরি কোমায় চলে যাবে। ইউনসু এদের দেখে চিনতে পারে এরা সেইয়নের বাবা মা। ইউনসুর আর বুঝতে বাকি থাকে না এরাই মূলত গেমটা কন্ট্রোল করছিল। সেইয়নের মা তাচ্ছিল্য করে বলে মৃত্যু অনেক ভয়ঙ্কর এবং কষ্টকর, তাই না? মূলত সেইয়নের মৃত্যুর জন্য তারা ক্লাসের সবাইকেই দায়ী ভাবত। এই জন্য তাদেরকে শাস্তি দেবার জন্যই ওরা এই গেমটা বানিয়েছিল। এটা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা গেম। এই যন্ত্রের মাধ্যমে সবাইকে ত্রিমাত্রিক দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে গেমটা খেলতে বাধ্য করা হয়েছিল। শুধু এই একবার না, বরং তাদেরকে মোট 12 বার এই গেমটা খেলানো হয়েছে, যাতে তারা বারবার মৃত্যুর ভয়াবহ অভিজ্ঞতা ফিল করতে পারে। প্রতিবার গেম শেষ হলে তাদের স্মৃতি মুছে দেওয়া হয় এবং আবারও গেম এরিনাতে পাঠিয়ে দেওয়া হয়। প্রথম 11 বার তো গেম ঠিকঠাকই চলছিল, কিন্তু 12তম বারে এসে ঝামেলা হয়ে যায়। গেমের জাঙ্গন ক্যারেক্টারটা আসলে একটা এআই অ্যাসিস্ট্যান্ট। তাকে এমনভাবে ডেভেলপ এবং ডিজাইন করা হয়েছে গেমের লাস্ট পর্যন্ত সবাই মরে গিয়ে শুধুমাত্র জাঙ্গনই বেঁচে থাকে। কিন্তু এই প্রথমবার ইউনসুকে বাঁচাতে জাঙ্গন নিজেই আত্মহত্যা করেছে। এই জন্যই মূলত সেইয়নের মা ইউনসুকে জাগিয়ে তুলেছে, যাতে সে জানতে পারে গেম চলাকালীন কি এমন ঘটেছিল
যার কারণে জাঙ্গন এরকম করলো। সমস্যাটা বুঝে নিয়ে সে আবারও গেমটাকে আপডেট করতে চায় যাতে সেম ঘটনা আর না ঘটে। ইউনসু রিকোয়েস্ট করে এরকম না করতে, তবে সেউনের মা বলে তার মেয়ে নির্দোষ ছিল। ক্লাসের এক বদমাশ এডিটিং করে সেইয়নের একটা বাজে ভিডিও তৈরি করেছিল। এরপরে সেই ভিডিওটা পুরো স্কুলে এমনকি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। ক্লাসমেটরা সেইয়নকে বুলি করতে শুরু করে। তাই অপমান সহ্য করতে না পেরে সেইয়ন সুইসাইড করে। মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সেইয়নের বাবা মা গেমটা বানিয়েছে। সে ইউনসুকে বলে তুমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলে, তোমাকে ওকে বাঁচানো উচিত ছিল, কিন্তু তুমিও ওকে সাপোর্ট দাওনি, তাই তুমিও বাকিদের মতোই অপরাধী। আর এই জন্যই শাস্তি হিসেবে তোমরা আজীবন গেমের ফাঁদে আটকে থাকবে এবং বারবার মৃত্যুর অভিজ্ঞতা ফিল করবে। সব শুনে ইউনসু অসুস্থ হয়ে পড়ে। সেইয়নের বাবা তাকে ধরে আবারও মেশিনে শুইয়ে দেয়। ইউনসু বলে সে সেইয়নের মৃত্যুর আগে তার ঘটনাটা জানতো না, তাছাড়া সে সেইয়নকে অনেক মিস করে। ইউনসু রিকোয়েস্ট করে বলে সে সেইয়নের মৃত্যুর দায়ভার নেবে, কারণ সে বেস্ট ফ্রেন্ড হয়েও সেইয়নকে হেল্প করতে পারেনি। তাকে শাস্তি দেবার বিনিময়ে সে বাকিদের ছেড়ে দিতে বলে, কিন্তু তবুও সেইয়নের মা কথাটা মেনে নেয় না। ইউনসু আবারও সেন্সলেস হয়ে যায়। তবে সেইয়নের বাবা এই গেমটা বন্ধ করে দিতে চাইছিল, কিন্তু সেইয়নের মা গেমটা বন্ধ করতে দেয় না। তো তারা গেমের সিস্টেম চেক করে দেখে জাঙ্গন ইউনসুর সেটিং চেঞ্জ করে দিয়েছে, যার কারণে আর কখনোই ইউনসুর স্মৃতি মুছে দেওয়া যাবে না। গেম এরিনাতে যাবার পরে ইউনসুর আগের গেমের স্মৃতি মনে পড়ে যাবে। এছাড়া জাঙ্গন নিজেও সুইসাইড করে গেমটা বন্ধ করার ইঙ্গিত দিয়েছে। সেইয়নের বাবা বলে জাঙ্গন সাধারণ এআই হয়েও এদেরকে বাঁচাতে চাইছে, তাহলে তাদের মেয়েও নিশ্চয়ই এমনটা চাইতো। সেইয়নের মা মেয়ের মৃত্যুর ক্ষত কিছুতেই ভুলতে পারছিল না, তবুও সেইয়নের বাবা তাকে সামলানোর চেষ্টা করে। যাই হোক, বেশ অনেকক্ষণ পরে ইউনসুর জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে স্কুল বাসে আবিষ্কার করে। তবে এবার তার পাশে জাঙ্গন বসেছিল না, সে আরেকটা সিটে জুনহিকেও দেখতে পায়। ইউনসু ধারণা করে সেইয়নের মা হয়তো কনভিন্স হয়ে গেমটা বন্ধ করে দিয়েছে, এই জন্য তারা বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু একটু পরে ইউনসুর মনে হয় এই রাস্তাটা চেনা চেনা লাগছে। সে পেছনে তাকিয়ে দেখে কয়েকজন আগেরবারের মতো মাফিয়া গেম খেলে হইহুল্লা করছে, আর তাদের পাশেই বসে আছে জাঙ্গন। অর্থাৎ সেইয়নের মা হয়তো জাঙ্গনকে আবারও রিজেনারেট করেছে এবং গেমটাকে আপগ্রেড করে দিয়েছে। তবে ইউনসুর স্মৃতি তখনও ঠিকঠাক ছিল, তাই সে বুঝতে পারে তাদেরকে আবারও গেম খেলতে নিয়ে যাওয়া হচ্ছে। সে জাঙ্গর দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সেই সাথে ড্রামাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, আমাদের সামান্য দুষ্টুমির জন্য অনেকের সম্মানহানি হতে পারে, মানসিক কষ্ট পেতে পারে, যার ফল মৃত্যুর মতো ঘটনাও ঘটিয়ে দিতে পারে। তাই আমাদের কথাবার্তা এবং কাজে সতর্ক থাকা উচিত। মনে রাখতে হবে অন্যকে কষ্ট দিলে সেই অভিশাপের আগুনে নিজেকেও পুড়তে হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।